হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অক্সিজোম নিট, যেখানে 2025 নিট অ্যাসপিরেন্ট পশ্চিমবঙ্গের যত ছাত্রছাত্রী আছে সকলের জন্য একটা অসাধারণ রিভিশন সিরিজ চলছে, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি প্রতিটা সাবজেক্টের প্রতিটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন্স, কনসেপ্ট এগুলোর মাধ্যমে আমরা খুব অল্প টাইমে একটা চ্যাপ্টারকে রিভাইজ করাচ্ছি। তো খুব ইম্পর্টেন্ট এক একটা লেকচার এবং খুব শর্ট ডিউরেশনের কাজেই খুব অল্প টাইমে আমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে কোন কোন টপিকগুলো, একটা চ্যাপ্টার অনেকগুলো টপিক থাকে, কোন কোন টপিকগুলোর ওপর কোশ্চেন বেশি আসছে সেইগুলোর ওপর আমরা একটু বেশি করে এমসিকিউ প্র্যাকটিস করলেই আমরা কিন্তু খুব ভালো একটা কনফিডেন্সের জায়গায় চলে যাব। ঠিক আছে, তো আজকে আমাদের টপিক যেটা সেটা হচ্ছে মোশন ইন স্ট্রেট লাইন। খুব ইম্পর্টেন্ট একটা টপিক কাইনামেটিক্সের, যেখান থেকে বেশ ভালো রকম ওয়েটেজ আছে কাইনামেটিক্স 1D এবং 2Dতে, বেসিক্যালি মেকানিক্স গোটা সেকশনটাই। তো মেকানিক্সের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা হচ্ছে মোশন ইন 1D। এর মধ্যেও অনেকগুলো সেকশন রয়েছে, তার মধ্যে কি কি টপিকগুলো আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে সেই জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করব। এছাড়াও থাকছে আমাদের এবারের ক্র্যাশ কোর্স, যেটা অফলাইন প্লাস অনলাইন মোডে হচ্ছে। তো যারা জয়েন করতে চায় এই নাম্বারে, আমাদের একটাই নাম্বার, এই নাম্বারে জয়েন করতে পারে, এই নাম্বারে কন্ট্যাক্ট করে কোর্সে এনরোল করে ফেলতে পারে। অফলাইনে আমরা পুরো সিলেবাসটা আবার রিভাইজ করাবো, অনলাইনে অ্যাক্সিজম অ্যাপে আবার পুরো সিলেবাস রিভাইজ হবে। তো 2 টাইমস রিভিশন হচ্ছে, প্লাস থাকছে অফলাইন প্লাস অনলাইন মক টেস্ট। তো ডেফিনেটলি খুব ভালো রিভিশন হওয়ার একটা সুযোগ থাকছে। তাছাড়াও যে যেখানেই পড়ুক এই সিরিজটা তাদের ডেফিনেটলি বেনিফিট করবে, এটা বলাই যায়। তো শুরু করা যাক আজকের ফার্স্ট কোশ্চেন দিয়ে। আহ আমাদের ফার্স্ট কোশ্চেন আজকে রয়েছে, বলা হচ্ছে একটা পার্টিকেল মুভস ফর 20 সেকেন্ড সাচ দ্যাট ফার্স্ট 10 সেকেন্ড ইট মুভস উইথ 36 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড পরের 10 সেকেন্ড এত কিলোমিটার পার আওয়ার মুভ করছে, তাহলে অ্যাভারেজ স্পিড বার করতে বলেছে। তো অ্যাভারেজ স্পিড বেসিক্যালি এই চ্যাপ্টারে আমরা কি কি জিনিস নিয়ে ডিসকাস করি? পজিশন, ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স, স্পিড, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, এগুলো নিয়ে, তাই তো? তো স্পিড যখন আমাদের অ্যাভারেজ স্পিড ক্যালকুলেট করতে হবে, তো বেসিক্যালি অ্যাভারেজ স্পিড বলতে আমরা কি বুঝি? অ্যাভারেজ স্পিড বলতে আমরা যেটা বুঝি যে অ্যাভারেজ স্পিড ইকুয়ালস টু টোটাল ডিস্টেন্স কভার ডিভাইডেড বাই টাইম, তাই তো? বা আমি কথায় লিখে দিই, টোটাল ডিস্টেন্স কভার্ড পার ইউনিট টাইম। ঠিক আছে, টোটাল ডিস্টেন্স কভার্ড পার ইউনিট টাইম। ভালো কথা। তাহলে টোটাল ডিস্টেন্স এখানে কিভাবে কভার হচ্ছে খেয়াল করে দেখ। এখানে যে টোটাল জার্নিটা সেটাকে দুটো ইন্টারভেলে ভাঙা হয়েছে। কিরকম ইন্টারভেল? দুটো ইকুয়াল টাইম ইন্টারভেলে ভাঙা হয়েছে। প্রথমবার একটা ধর টি সেকেন্ডে গেছে, তারপরে আবার টি সেকেন্ড, দেখ 10 সেকেন্ড 10 সেকেন্ড বলেছে। ঠিক আছে, তো প্রথম পার্টটা গেছে ধর V1 স্পিডে, দ্বিতীয় পার্টটা V2 স্পিডে, দিয়ে টোটাল জার্নিটা কভার আপ হয়েছে। ঠিক আছে, তাহলে প্রথম পার্টে দেখ স্পিড আমার কম ছিল, তাই এই একই টাইমে প্রথম পার্টে কম ডিস্টেন্স কভার হয়েছে, সেকেন্ড পার্টে দেখ স্পিড বেশি ছিল, তাহলে বেশি ডিস্টেন্স কভার হয়েছে। তাহলে টোটাল আমি যদি দেখি, টোটাল ডিস্টেন্স কতটা কভার হলো, S1 যদি লিখি ইকুয়ালস টু V1T, আর S2 যদি লিখি সেটা হয়ে যাবে V2T। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমার টোটাল ডিস্টেন্স। তাহলে আমি যদি অ্যাভারেজ স্পিডের ফর্মুলা ইউজ করি, তাহলে অ্যাভারেজ স্পিড ইকুয়ালস টু টোটাল ডিস্টেন্স মানে V1T প্লাস V2T ডিভাইডেড বাই টোটাল টাইম। টোটাল টাইম হচ্ছে T প্লাস T, তার মানে 2T। তাহলে এখানে আমার অ্যান্সার চলে আসছে কত? V1 প্লাস V2/2। তাহলে আমরা কি এই ফর্মুলাটা সরাসরি মনে রাখবো যে যদি ওয়ান ডাইমেনশনাল মোশন হয়, স্ট্রেট লাইনে মোশন হয়, অ্যান্ড ইকুয়াল টাইম ইন্টারভেলে গোটা রাস্তাটা ভাঙা থাকে, দুটো ইকুয়াল টাইম ইন্টারভেলে গোটা রাস্তা ভাঙা থাকে, দুটো জায়গায় যদি 3টে হয়, 5টা হয়, যে কটা হোক না কেন, আমরা এইভাবেই পুরোটা হিসাব করতে পারি, তাই না? যদি এইভাবে একদমই প্রসিডিওর শিখিয়ে দিয়েছি, আমি ডিরেক্ট ফর্মুলাও বলছি মনে রাখতে, দুটোর জন্য এই ফর্মুলাটা হবে। তাহলে দুটোর জন্য যদি হিসাব করি, আমাদের V1 প্লাস V2/2। এবার খেয়াল করে দেখ, টাইমগুলো রয়েছে সেকেন্ডে আর স্পিডগুলো রয়েছে দেখ কিলোমিটার পার আওয়ারে। তো আমরা এগুলোকে এক কাজ করে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিই। কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কিভাবে কনভার্ট করব? 5/18 দিয়ে মাল্টিপ্লাই করে। ঠিক আছে, এটাতেও অনেকের প্রবলেম থাকে, জানা জিনিস বাট ভুলে যাই অনেক সময়। তো 36 × 5/18 যদি করি, তাহলে 18 × 2 = 36, তাহলে 5 × 10, 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আর নেক্সট যদি V2 লিখি, V2 ইকুয়ালস টু 54 কিলোমিটার পার আওয়ার, 54 কিলোমিটার পার আওয়ার। তো সেটাকে যদি লিখি, তাহলে 54 × 5/18 কত হয়ে গেল? 3×18 = 54, 3×5 = 15, 15 মিটার পার সেকেন্ড। তাহলে ইজিলি আমি এবার এই ফর্মুলাটা ইউজ করে দিই টু গেট দ্য অ্যাভারেজ স্পিড। তো অ্যাভারেজ স্পিড ইকুয়ালস টু হয়ে যাবে 30 সরি 10 + 20 সরি 10 + 15/2। তাহলে হয়ে গেল আমার 25/2, দ্যাট মিনস 12.5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা হয়ে গেল আমার অ্যান্সার। ডান, খুব ইজিলি ক্যালকুলেট হয়ে গেল। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনে দেখ কি বলছে। বলছে একটা গাড়ি প্রথমে ট্রাভেল করলো ফ্রম কলকাতা টু কোলাঘাট
কলকাতা টু কোলাঘাট, ঠিক আছে। কোলাঘাট বললে কেন একটা দীঘা দীঘা ফিল আসে, যে যাওয়ার আগেই পড়ছে রাস্তায় দীঘা মন্দারমণি একটা ব্যাপার আছে, নিট ফিট দিয়ে নে ভালো করে ডাক্তার এনে, তারপর আবার ঘুরে আসিস ছোট করে। তো যাচ্ছে, যাওয়ার পথে কলকাতা থেকে গেল, ধর এটা কলকাতা আর এখানে হচ্ছে কোলাঘাট, ঠিক আছে। তো গেল এইভাবে, তারপর এই ডিস্টেন্সটা কত ধরলাম, এটা এস ডিস্টেন্স, ঠিক আছে। এবার রিটার্ন এলো সেম পাথে রিটার্ন এলো, যখন রিটার্নও এলো একই রাস্তায় রিটার্ন এলো, তো আবার এস ডিস্টেন্স ট্রাভেল করলো, ঠিক আছে, আবার এস ডিস্টেন্স ট্রাভেল করলো। এবং দু ক্ষেত্রে স্পিড আলাদা আলাদা ছিল, যাওয়ার সময় স্পিড ছিল কত 30 কিলোমিটার পার আওয়ার, আসার সময় স্পিড ছিল 60 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তাহলে দুটো কেসে যেহেতু ডিফারেন্ট স্পিড, ডেফিনেটলি টাইম আলাদা আলাদা লেগেছে। তাহলে ফার্স্ট কেসে আমি যদি বলি টাইম লেগেছে t1, তো t1 ইকুয়ালস টু হয়ে যাবে ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স বাই স্পিড। সেকেন্ড কেসে টাইম t2 ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড। আমরা এক্ষুনি দেখলাম যে অ্যাভারেজ স্পিড যদি ক্যালকুলেট করতে হয়, তাহলে অ্যাভারেজ স্পিড ক্যালকুলেট করার ক্ষেত্রে উপায় কি, টোটাল ডিস্টেন্স কত এস প্লাস এস ডিভাইডেড বাই টোটাল টাইম, টাইমকে কি লিখবো এস বাই v1 প্লাস এস বাই v2। যতগুলো ইন্টারভেল থাকুক না কেন আমি একইভাবে লিখতে পারি। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল কর, এই কোশ্চেনটায় যদি রিটার্ন আসছে না বলে তোকে বলতো এই সেম এস ডিস্টেন্স একই ডিরেকশনে গেল, তাহলেও কি তোর রেজাল্ট পাল্টাতো কিছু না, বিকজ স্পিড হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, স্পিড ডিরেকশনের উপর ডিপেন্ড করে না। আমার শুধু দেখতে হবে কি ডিস্টেন্স কতটা কভার হলো, ঠিক আছে। আমি যদি দেখি যে একই ডিরেকশনে আরো এস ডিস্টেন্স গেল, তাহলেও আমি একইভাবে লিখতাম এস, টোটাল ডিস্টেন্স লিখতাম এস বাই ভি ওয়ান প্লাস এস বাই ভি টু এই লিখতাম। সেটা না করে যদি উল্টো দিকে রিটার্নও আসে তাহলেও একই কনসেপ্ট, কারণ আমি দু ক্ষেত্রেই এস প্লাস এস, অর্থাৎ আমার গোটা জার্নি, যে ধর আমি এখান থেকে স্টার্ট করে আবার এখানে ফিরে এসেছি, সেখানেও তো ইকুয়াল ডিস্টেন্সে কভার করেই দুটো ইন্টারভেল, মানে আমি গেছি যখন তখন এস, ফিরে এসেছি আবার এস। তো বেসিক্যালি আমি দুটো ভাবে, মানে আমার পুরো জার্নিতে আমি দুটো ইন্টারভেলে ডিস্টেন্স কভার করেছি। কি কি এস এস, তাহলে এটা কি হলো ইকুয়াল ডিস্টেন্স ইন্টারভেল। আগের অঙ্কটা আমরা করলাম ইকুয়াল টাইম ইন্টারভেলে যদি ডিস্টেন্সটা কভার হয় টোটাল ডিস্টেন্সটা, বাট এখানে টোটাল জার্নিটা ইকুয়াল ডিস্টেন্সের ইন্টারভেল বানানো হচ্ছে, প্রথমে একবার একটা ডিস্টেন্স তারপর আবার একটা ডিস্টেন্স, ঠিক আছে। যদি সেটা ইকুয়াল হয়, সেটা একই ডিরেকশনে হোক কি ডিফারেন্ট ডিরেকশন হোক ম্যাটার করে না, বিকজ স্পিড ডাজ নট ডিপেন্ড অন ডিরেকশন, স্পিড হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, কখনো ডিরেকশনের উপর ডিপেন্ড করে না। আচ্ছা, তাহলে এস প্লাস এস, তাহলে এখানে হয়ে গেল আমার 2s, নিচে হয়ে গেল এস কমন গেল 1/v1 প্লাস 1/v2। আমি যদি এলসিএম করি তাহলে v1 প্লাস v2 ওপরে, আর নিচে চলে আসছে v1 v2, তাহলে এখানে এস এস কেটে যাচ্ছে, আমার অ্যান্সার চলে আসছে ওপরে 2v1 v2 বাই v1 প্লাস v2। প্রসিজিওরও শিখিয়ে দিলাম, এবং আশা করি তুই এগুলো করেছিস, এগুলো মনে পড়ে গেছে আশা করি, আর তোর ডিরেক্ট ফর্মুলাটাও মনে থেকে গেল। ব্যাস, তাহলে আমি ডিরেক্টলি ফর্মুলাটা ইউজ করে দিই, তাহলে অ্যাভারেজ স্পিড আমার এই অঙ্কের ক্ষেত্রে কত চলে আসছে। আচ্ছা, এখানে আমি অ্যাভারেজ স্পিড, এখানে টাইমের তো ব্যাপার নেই কারণ পুরোটাই স্পিডের গল্প, তাহলে আমি এখানে ইজিলি কিলোমিটার পার আওয়ারও লিখতে পারি, কোনো অসুবিধার কিছু নেই, কিলোমিটার পার আওয়ারও লিখতে পারি। 30 + 60, তাহলে 2 × 30 × 60 বাই 30 + 60, ঠিক আছে, কত হচ্ছে 3 × 6 = 18, 18 দুগুণে 36 ডিভাইডেড বাই 90। তো এটা তো ইজিলি কেটে যাচ্ছে দেখছি, তাহলে 40 কিলোমিটার পার আওয়ার, আমি কিলোমিটার পার আওয়ারে রেখেছিলাম, তাই কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। ব্যাস ডান। তাহলে তুই বোঝা গেল অ্যাভারেজ স্পিড দুরকম ভাবে ক্যালকুলেট করতে দিতে পারে, একটা হচ্ছে ইকুয়াল ডিস্টেন্স ইন্টারভেলে, যেটা এরকম হলো, আরেকটা আগের অঙ্কটা বললাম যেটা ইকুয়াল টাইম ইন্টারভেলে যদি পুরো ডিস্টেন্সটা কভার হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন দেখ, একটা গ্রাফিক্যাল কোশ্চেন বলছে পার্টিকেল স্টার্টস ফ্রম রেস্ট, তার মানে ওর ইনিশিয়াল ভেলোসিটি কত, জিরো, ইনিশিয়াল ভেলোসিটি জিরো, এটা গিভেন আছে, এবং বলছে মুভিং উইথ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন। ইফ মুভিং উইথ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, পার্টিকেল যদি ওয়ান ডাইমেনশনাল মোশনে মুভিং উইথ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন নিয়ে যদি কোনো পার্টিকেল মুভ করে, এ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, তাহলে চারটে কাইনেমেটিক্স ইকুয়েশন আমরা ইউজ করতে পারি। কি কি, আফটার টাইম টি ভেলোসিটি উইল বি ইউ প্লাস এটি, আফটার টাইম টি ভেলোসিটি হয়ে যাবে ইউ প্লাস এটি। এস ইকুয়াল টু টি টাইম পরে কতটা ডিস্টেন্স কভার করলো বা কতটা ডিসপ্লেসমেন্ট হলো, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। যদি রিটার্ডেশন হয় তাহলে ডেফিনেটলি প্লাসগুলোর জায়গায় মাইনাস হয়ে যাবে, কিছুই না, স্পিড কমবে সেক্ষেত্রে। আচ্ছা, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s
তাই তো, এটা এগুলো কখন অ্যাপ্লিকেবল, যখন এ কনস্ট্যান্ট তখনই অ্যাপ্লিকেবল, আদারওয়াইজ নয়। আরেকটা কি, nth সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু ইউ প্লাস হাফ এ টু এন মাইনাস ওয়ান। ডান। তাহলে এই চারটে ফর্মুলা আমরা কখন ইউজ করতে পারি, যদি অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট থাকে। ইফ নট, ইফ অ্যাক্সেলারেশন ইজ ভেরিয়েবল, তাহলে অ্যাক্সেলারেশনের সঙ্গে কিভাবে প্যারামিটারগুলো রিলেটেড, দেখ, অ্যাক্সেলারেশন যদি ভেরিয়েবল হয়, আমরা একটা কাজ করতে পারি, এক্স নিলাম, এক্স থেকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে ভেলোসিটি পাবো। ঠিক আছে, এক্স থেকে ডিফারেন্সিয়েট করে ভেলোসিটি পাবো, ভেলোসিটি থেকে ডিফারেন্সিয়েট করে পাবো অ্যাক্সেলারেশন। ঠিক আছে, মানে এক্স থেকে আমি যদি ডিএক্স বাই ডিটি করি তাহলে পাবো ভেলোসিটি, ভেলোসিটিকে আবার ডিফারেন্সিয়েট করব, পাবো অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন থেকে যদি আমি উল্টো দিকে আসি, মানে ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন এ ডিটি করলে কি পাবো, ইন্টিগ্রেশন এ ডিটি এবং একটা টাইম ইন্টারভেল টি1 থেকে টি2, তাহলে আমি কি পাবো, তাহলে আমি পাবো চেঞ্জ ইন ভেলোসিটি। তাহলে কিন্তু আমি ভেলোসিটি পাবো না, পাবো চেঞ্জ ইন ভেলোসিটি বিটুইন টি1 অ্যান্ড টি2। টি1 থেকে টি2 টাইমের মধ্যে ভেলোসিটির কি চেঞ্জ হচ্ছে সেই চেঞ্জটা পাবো। ঠিক আছে, অ্যাক্সেলারেশনকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে ভেলোসিটির চেঞ্জ পাবো। ঠিক আছে, আবার যদি ভেলোসিটিকে আমি যদি ইন্টিগ্রেট করি, ঠিক আছে, ফ্রম টি1 টু টি2 আমি কি পাবো, আমি পাবো ডিসপ্লেসমেন্ট ইন টাইম টি1 টু টি2। ঠিক আছে, তাহলে এটা খেয়াল রাখতে হবে যে আমি ডিফারেন্সিয়েট করে কি পাবো, উল্টো দিকে আসলে ইন্টিগ্রেট করলে কি কি পাবো সেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে আমার স্লোপ। ঠিক আছে, ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে স্লোপ, অর্থাৎ আমি যদি ভাবি এক্স ডিএক্স বাই ডিটি করে কি পাবো, অ্যাকচুয়ালি ডিএক্স বাই ডিটি সেটা ইকুয়ালস টু কি ভেলোসিটি, এবং ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট বলছে ডিডিটি করা মানে কি, ডিফারেন্সিয়েট করা মানে অ্যাকচুয়ালি স্লোপ ক্যালকুলেট করা। তাহলে কোন গ্রাফের স্লোপ, এখানে ভেরিয়েবলকে দেখ এক্স টি, তাহলে এক্স ভার্সেস টি গ্রাফের স্লোপ, এক্স টি গ্রাফের স্লোপ হচ্ছে ভেলোসিটি, স্লোপ অফ এক্স ভার্সেস টি গ্রাফ। ঠিক আছে, স্লোপ অফ এক্স ভার্সেস টি গ্রাফ। ডান। আচ্ছা, ডিভি বাই ডিটি কি, ডিভি বাই ডিটি হচ্ছে আমার অ্যাক্সেলারেশন, আবার ডিফারেন্সিয়েশন রয়েছে, তার মানে এটা আবার স্লোপকে ইন্ডিকেট করবে। কোন স্লোপ, কোন গ্রাফের স্লোপ, স্লোপ অফ কোথায় ভেরিয়েবল কোনটা, ভি অ্যান্ড টি, তার মানে ভি ভার্সেস টি গ্রাফের স্লোপ, ঠিক আছে, ভি ভার্সেস টি গ্রাফের স্লোপ। স্যার এ ভার্সেস টি গ্রাফ বাই কিছু হয় না, এ ভার্সেস টি গ্রাফের স্লোপ কিছু হয় না, ওটা নিয়ে ভেবে লাভ নেই। আচ্ছা, ডিভি বাই ডিটি কে কি আমি অন্যভাবে লিখতে পারি একটু, হ্যাঁ স্যার লিখতে পারি। অ্যাক্সেলারেশনের তাহলে একটা অল্টারনেটিভ ফর্মুলা আসবে, ভি ডিভি বাই ডিএক্স। এটাও মাথায় রাখিস, যখন তোর কাছে ভেলোসিটি অ্যাজ আ ফাংশন অফ এক্স থাকবে তখন তুই অ্যাক্সেলারেশনকে কিন্তু ভি ডিভি বাই ডিএক্স করেও লিখতে পারিস। ঠিক আছে, আর যদি ভেলোসিটি অ্যাজ আ ফাংশন অফ টাইম থাকে তাহলে তুই ডিভি বাই ডিটি লিখবি, একদম সিম্পল। আচ্ছা, যদি ইন্টিগ্রেশন লিখি, ইন্টিগ্রেশন এ ডিটি, এটা করলে আমরা কি পাই, এটা করলে আমরা পাই চেঞ্জ ইন ভেলোসিটি পাই, তো ইন্টিগ্রেশন মানে কি, ইন্টিগ্রেশন মানে এরিয়া আন্ডার দ্য কার্ভ। কোন কোন মানে গ্রাফের মধ্যে এরিয়া, এ আর টি, তাহলে এ ভার্সেস টি গ্রাফের এরিয়া, তো এরিয়া আন্ডার এ ভার্সেস টি গ্রাফ, এরিয়া আন্ডার এ টি গ্রাফ। ঠিক আছে, সিমিলারলি যদি আমি লিখি ইন্টিগ্রেশন ভিডিটি লিখি, সেটা করলে কি পাবো আমি, চেঞ্জ ইন পজিশন, যাকে আমরা ভালো কথায় কি বলি, ডিসপ্লেসমেন্ট বলি, চেঞ্জ ইন পজিশন বা ডিসপ্লেসমেন্ট বলি। তো এটা কিভাবে পাবো, এটাও দেখ ইন্টিগ্রেশন মানে এরিয়া আন্ডার দ্য কার্ভ, কোন কোন কার্ভ, ভি ভার্সেস টি, তাহলে ভি ভার্সেস টি গ্রাফের যে এরিয়া, সো এরিয়া আন্ডার ভিটি গ্রাফ। ঠিক আছে, এরিয়া আন্ডার ভিটি গ্রাফ। বোঝা গেল কি একদম সহজভাবে। তাহলে তোর গ্রাফিক্যাল সিগনিফিকেন্স এবং প্যারামিটারগুলোর মধ্যে ইন্টারমিডিয়েট রিলেশনসগুলো তোর একবার ক্লিয়ার হয়ে গেল। নেক্সট আমাদের কোশ্চেন কি বলিস দেখ, বলছে পার্টিকেল স্টার্টস ফ্রম রেস্ট। এটা তো আমরা ইন জেনারেল কনসেপচুয়াল বুঝছিলাম, ভালো কথা। এখানে আমাদের যেটা করতে বলছে পার্টিকেল স্টার্টস ফ্রম রেস্ট, তাহলে ডেফিনেটলি ইউ ইকুয়ালস টু 0 এখানে দেওয়া আছে। ঠিক আছে, ইনিশিয়াল ভেলোসিটি, এবং বলেছে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, তার মানে ডেফিনেটলি এই চারটে রিলেশন ভ্যালিড এখানে। এবার বলছে ভেলোসিটি আর ডিসপ্লেসমেন্টের মধ্যে কি রিলেশন, তো ভেলোসিটি আর ডিসপ্লেসমেন্টের রিলেশন তুই কোন ফর্মুলা থেকে পাচ্ছিস দেখ তো, 1 2 3 না 4, চট করে বল। টিক 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 টিক, বহুত টাইম হয়ে গেছে, বল 3 নম্বর রিলেশনটা থেকে পাবি, তাই না? দেখ এখানে ভেলোসিটি আছে, ডিসপ্লেসমেন্ট আছে, তো ভি আর এস এর মধ্যে রিলেশন তুই ওই রিলেশনটা থেকে পাবি। সুতরাং আমরা লিখতে পারি কি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ারটা তো 0 হয়ে যাবে, পড়ে থাকবে প্লাস 2s। তাহলে স্যার এটা কিরকম গ্রাফ, অ্যাকচুয়ালি ভি স্কোয়ার প্রপোর্শনাল টু এস, ঠিক আছে, বা ভি প্রপোর্শনাল টু রুট এস। ঠিক আছে, এটা কিসের গ্রাফ, এটা প্যারাবোলা। কার মাথায় পাওয়ার বেশি আছে, দেখ ভি স্কোয়ার আর এখানে এস এর মাথায় পাওয়ার 1, ভি এর মাথায় পাওয়ার 2, তাহলে হাঁ করা মুখ কার দিকে থাকবে, প্যারাবোলার হাঁ করা মুখ থাকবে। এই যে প্যারাবোলা তো এরকম দেখতে হয়, এই
বা এরকম। তো এটা তো প্যারাবোলা হয়। এই যে হাঁ মুখটা, হাঁ, এই হাঁটা কার দিকে থাকবে? যার মাথায় পাওয়ার কম তার দিকে থাকবে, যার মাথায় পাওয়ার কম তার দিকে থাকবে। তো কার মাথায় পাওয়ার কম এখানে? ভি না এস? এস এর মাথায় পাওয়ার কম, তাহলে এস এর দিকে থাকবে হাঁ করা মুখ। তাহলে স্ট্রেট লাইন দুটো তো এমনি হবে না, স্ট্রেট লাইন দুটো এমনি হবে না, তাহলে কার কার মধ্যে হবে? এই দুটো হতে পারে। এখানে দেখ হাঁ মুখটা কার দিকে? এখানে হাঁ মুখটা আছে আমার ভি এর দিকে, তাহলে এটা হবে না, এটা হবে না। তাহলে এইখানে দেখ হাঁ মুখটা কার দিকে? এস এর দিকে, তাহলে ডেফিনেটলি এইটা গ্রাফ হবে, এইটা হবে আমার অ্যান্সার। ঠিক আছে, এইটা হবে অ্যান্সার। বোঝা গেল কি? বোঝা গেল, কোনো সমস্যা নেই, ডান। সহজভাবে বুঝে গেছিস পুরোটা? একবার পুরো ভালো করে একবার পুরো স্লাইডটা দেখ, পজ কর, ভালো করে পুরো স্লাইডটা দেখ। নেক্সট কোশ্চেনে যাই তাহলে। আশা করি কনসেপ্টটা ভালো করে বোঝা গেছে, কারণ আমি অনেকটা জিনিস এখানে বলে দিয়েছি। চল নেক্সট কোশ্চেন কি? নেক্সট কোশ্চেন হচ্ছে, বলছে একটা গাড়ি স্টার্ট ফ্রম রেস্ট and moves with constant acceleration, এখানেও constant acceleration বলেছে, the ratio of the distance covered in nth second to the cover in n second। আচ্ছা, তার মানে বলছে distance covered in nth second, সেটা তো আমরা জানি যে u প্লাস হাফ এ টু এন মাইনাস ওয়ান, ইউ প্লাস হাফ এ টু এন মাইনাস ওয়ান। ঠিক আছে, এবার ইউটা জিরো, বিকজ বলেছে কি দেখ, স্টার্টস ফ্রম রেস্ট, স্থির অবস্থা থেকে স্টার্ট করেছে, তো ইউ ইকুয়াল টু জিরো, তাহলে এস এন ইকুয়াল টু হাফ এ টু এন মাইনাস ওয়ান। আর এন সেকেন্ড, এটা কি ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স কভার্ড ইন nth সেকেন্ড, আর টোটাল এন সেকেন্ডে, ইন এন সেকেন্ড, ইন এন সেকেন্ড টোটাল, মানে 0 to n সেকেন্ডের মধ্যে কতটা ডিস্টেন্স কভার হবে? ইউটি প্লাস বা ইউএন, টি এর জায়গায় এন লিখে দিই, তাহলে ইউএন প্লাস হাফ এ এন স্কোয়ার। ঠিক আছে, মানে টোটাল 0 থেকে n, টোটাল এখানে হচ্ছে 0 থেকে n, এই সেকেন্ডের মধ্যে টোটাল কত ডিস্টেন্স গেছে, তো এই ডিস্টেন্স, এইটা জিরো, কারণ ইউ ইকুয়ালস টু জিরো। তাহলে আমি যদি এটাকে ডিভাইড করে দিই, আমাদের রেশিও বার করতে বলেছে nth সেকেন্ড টু n সেকেন্ড, তার মানে এস এন বাই এস 0 to n। ঠিক আছে, এই রেশিওটা তাহলে কত হয়ে যাচ্ছে? হাফ এ টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই হাফ এ এন স্কোয়ার। তাহলে হাফ এ তো উপরে নিচে কেটে যাচ্ছে, টু এন মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার, তাহলে টু বাই এন মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার, টু বাই এন মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার। কোথায় আছে এটা? টু বাই এন মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার, অপশন 3। দেখিস তো, ফর্মুলা তুই যদি জানিস, তুই যদি কখন ইউজ করতে হবে সেটা জানিস, এগুলো আমরা কখন ইউজ করলাম, এই ফর্মুলাগুলো কেন ইউজ করলাম? কারণ আমরা কনসেপ্ট জানি যে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে এই জিনিসটা ইউজ হয়। যদি অ্যাক্সেলারেশন ভেরিয়েবল হয়, যদি কোথাও দেখিস অ্যাক্সেলারেশন ইজ ফাংশন অফ টাইম, অ্যাক্সেলারেশন ইজ ফাংশন অফ এক্স, ঠিক আছে, অ্যাক্সেলারেশন ইজ ফাংশন অফ ভেলোসিটি, ঠিক আছে, এরকম যদি যাবতীয় থাকে, মানে এইগুলো হচ্ছে কি ভ্যারিয়েবল অ্যাক্সেলারেশন, এইগুলো হচ্ছে ভ্যারিয়েবল অ্যাক্সেলারেশন, তখন কিন্তু এই ফর্মুলাগুলো একদমই ব্যবহার করা যাবে না। ঠিক আছে, তখন কিন্তু এই ফর্মুলা একদমই ব্যবহার করা যাবে না। ঠিক আছে, তাদের কনসেপ্টে জানতে হবে, ফর্মুলা জানতে হবে, তুই অঙ্ক গুঁড়িয়ে দিয়ে আসবি। নেক্সট কোশ্চেন দেখ কি বলছে, বুলেট এমার্জেস ফ্রম এ ব্যারেল অফ লেন্থ 1.2 মিটার উইথ স্পিড 640 মিটার পার সেকেন্ড। তো আমার কাছে একটা বন্দুক আছে সাপোজ, এটা হচ্ছে বন্দুকের ব্যারেলটা। ঠিক আছে, তো যখনই ফায়ার করা হবে বুলেটটা এখান থেকে বেরিয়ে আসবে ছিটকে। ঠিক আছে, তো ভালো কথা। এখানেও কি অবস্থায় ছিল? এখানে ওর স্পিড ছিল জিরো, এখানেও একদম ইনিশিয়ালি জিরোতে ছিল। তারপর যেই ফায়ার করা হলো, এখান থেকে কত স্পিডে বেরিয়ে আসছে? কত স্পিডে বেরিয়ে আসছে? ভি ইকুয়াল টু 640 মিটার পার সেকেন্ডে বেরিয়ে আসছে। ডান। এবার কি বলছে? অ্যাজিউম, আচ্ছা ব্যারেলের লেন্থটা বলে দিয়েছে আমার কাছে, মানে ও কতটা ডিস্টেন্স উইদিন দ্য ব্যারেল ট্রাভেল করেছে, 1.2 মিটার। নেক্সট কি বলছে? অ্যাজুমিং কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, এই দেখ অ্যাক্সেলারেশন বলে দিয়েছে কনস্ট্যান্ট, অর্থাৎ থ্রু আউট দিস জার্নি ওর অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট ছিল, অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট ছিল। আর অ্যাক্সেলারেশন যেহেতু কনস্ট্যান্ট ছিল, আমি ডেফিনেটলি চারটে ফর্মুলা ইউজ করতে পারি। এবার আমায় বুঝতে হবে যে আমি কোন ফর্মুলা ইউজ করে ক্যালকুলেট কি করতে পারি। আমার কি ক্যালকুলেট করতে বলেছে? বলছে দ্য অ্যাপ্রক্সিমেট টাইম দ্যাট ইট স্পেন্ডস ইন দ্য ব্যারেল আফটার দ্য গান ইজ ফায়ার, তার মানে ফায়ার করার পর কতক্ষণ অবধি ও ব্যারেলের ভেতরে ছিল, দ্যাট মিনস কতক্ষণ পরে ও বাইরে বেরিয়েছে। সোজা হিসাব, যদি ধর আমি বলে 10 সেকেন্ড ধরলাম, 10 সেকেন্ড পরে যদি ও বাইরে বেরোয়, তার মানে 10 সেকেন্ড ধরে ও ভেতরে ছিল। এক্স্যাক্টলি, তার মানে ওর ইনিশিয়াল ভেলোসিটি জিরো থেকে যতক্ষণ টাইমে ওর ভেলোসিটি 640 হয়ে বেরিয়ে এসছে, এক্স্যাক্টলি সেই টাইমটা আমাকে জানতে চেয়েছে। এতক্ষণ টাইমই নিশ্চয়ই ব্যারেলের মধ্যে ছিল। ব্যাস, তাহলে আমার টাইম ইজিলি ক্যালকুলেট হয়ে যাবে। কিভাবে ক্যালকুলেট করবো? ভি ইকুয়াল টু বা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। বা আরো একটা কাজ করতে পারি, আমার কাছে তো সহজ হিসাব আছে। আমার কাছে কি কি রিলেশন আছে? আমার কাছে রিলেশন আছে যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। ঠিক আছে, এই একটা রিলেশন আছে। আর একটা রিলেশন আছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি।
আমার দুটো ইকুয়েশনই লাগবে। কেন লাগবে? কারণ আমি যখনই অ্যাক্সেলারেশন ক্যালকুলেট করতে যাব, ঠিক আছে, বা অ্যাক্সেলারেশন লিখতে যাব, ধর আমি যদি ভি ইকুয়াল টু, আমার দরকার কি, আমার এই টিটা দরকার, বাট আমি যদি এই ইকুয়েশনটা সরাসরি ইউজ করি তাহলে আমি এ জানি না, এ তো আননোন, তাহলে একটা ইকুয়েশন থেকে আমাকে এ বার করে নিয়ে আরেকটা ইকুয়েশনে বসাতে হবে। বাট এখানে একটা সুবিধা আছে কি, ইউ যেহেতু জিরো, তাই দুটো ইকুয়েশনেরই ফার্স্ট টার্ম জিরো, দুটো ইকুয়েশনেরই ফার্স্ট টার্ম জিরো। ঠিক আছে, তাহলে আমি ভি ইকুয়ালস টু এটিকে সরাসরি এই ইকুয়েশনে বসিয়ে দেবো, ভি ইকুয়াল টু এটিকে সরাসরি এই ইকুয়েশনে বসিয়ে দেবো, কত হবে তাহলে এ স্কোয়ার টি স্কোয়ার ইকুয়ালস টু এদিকে চলে আসছে 2as। তাহলে এখান থেকে আমি একটা এ কেটে দিতে পারি, ঠিক আছে, বা আরেকটা কাজ করি, এখান থেকে আমি দুটো ইকুয়েশনকে ডিভাইড করে দিই, তাহলে সুবিধা সব থেকে, ভি স্কোয়ার বাই ভি, আর এদিকে 2as বাই এটি, কারণ এ যেহেতু আমি জানি না, আমার এনি হাউ টার্গেট হবে এ কে তাড়িয়ে দেওয়া ইকুয়েশন থেকে, তো এ কে তাড়িয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। তাহলে এদিকে চলে এলো আমার ভি, তাহলে ভি ইকুয়াল টু চলে এলো 2s বাই টি, 2s বাই টি। তাহলে এখান থেকে আমি ইজিলি টি ক্যালকুলেট করতে পারবো, টি ইকুয়াল টু তাহলে 2s বাই ভি, তাহলে 2 ইন্টু এস এর ভ্যালু কত 1.2 ডিভাইডেড বাই 640, ঠিক আছে, ব্যাস হয়ে গেল। এবার ক্যালকুলেট করতে হবে আমার টু, এখানে আমি যদি পয়েন্ট তুলে দিই একটা, এখানে একটা জিরো আসবে, 12×2 = 24 ডিভাইডেড বাই 6400, ঠিক আছে। এবার যদি ক্যালকুলেট করি কত হবে, 8 দিয়ে যদি কাটি, 3×8 = 24, আর 8 দিয়ে কাটলে 8×8 = 64, 3/800, 3/800 সেকেন্ড, ঠিক আছে, 3/800 সেকেন্ড অ্যান্সার আসবে। বোঝা গেল কি কোশ্চেনটা? একদম সহজভাবে বোঝা গেল। যদি অপশনও মেলাতে চাই আমরা, তাহলেও এটা করতে পারি, যে ধর এটার নিয়ারলি কত ভ্যালু আসবে, এটা ওই 4-এর থেকে স্লাইটলি কম আসবে, 3.8 মতো আসতে পারে, হয়তো 3.8 বা 3.7 মতো আসতে পারে, 10⁻³ সেকেন্ড, ঠিক আছে। তো এটা নিয়ারলি তুই 4 মিলি সেকেন্ড লিখতে পারিস, 4 মিলি সেকেন্ড তুই এটা লিখতে পারিস, ঠিক আছে, অর্থাৎ অপশন এই কারেক্ট হয়ে গেল। বোঝা গেল কোশ্চেনটা, সমস্যা নেই। নেক্সট কোশ্চেন, ভেলোসিটি দিয়ে দিয়েছে, ইনিশিয়াল ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন বার করতে হবে। তোর এটা দেখে কি মনে হচ্ছে, স্যার ভেলোসিটি তো ফাংশন অফ এক্স, তার মানে অ্যাক্সেলারেশন কি হবে এখানে, তাহলে তো ভি এক ফাংশন অফ এক্স রয়েছে, স্যার এক্ষুনি বলেছে যে ভি যদি ফাংশন অফ এক্স থাকে তাহলে অ্যাক্সেলারেশন বার করার জন্য ভি ডিভিডি এক্স করবো, তাই তো, ভি ডিভিডি এক্স করবো, দিয়ে আমাকে এই রুট এই ব্যাপারটাকে গুণ করতে হবে, ওরে বাবার স্যার বিরাট ঝামেলা। একটা কাজ কি স্যার বলেছিল, যে একটু চোখ দিয়ে দেখতে হয় প্রবলেমগুলোকে একটু চোখ দিয়ে দেখতে হয়। যখনই দেখবি তোর ভি ফাংশন অফ এক্স আছে এবং ফাংশনের মধ্যে রুট আছে, ফাংশনের মধ্যে রুট সামথিং এক্স, ঠিক আছে, রুট সামথিং এক্স আছে, ঠিক আছে, অটোমেটিক্যালি বুঝবি যে তুই ভি স্কোয়ার করে দিবি, ভি স্কোয়ার বলে কি দাঁড়ানো লাগতো, 25 - 8x, তাহলে আমি ভি স্কোয়ার ইকুয়াল টু, এই দেখ 25কে আমি লিখতে পারি 5 স্কোয়ার, হ্যাঁ স্যার পারি। এটাকে লিখতে পারি 2 × 4 × x, স্যার এ তো দারুণ হয়ে গেল, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2x হয়ে গেল, এটা দারুণ ব্যাপার। তার মানে আমার ইজিলি বোঝা গেল যে ইউ ইকুয়ালস টু কত 5 আর এ ইকুয়ালস টু 4, এবং এটা অবশ্যই কি রিটার্ডেশন, ক্লিয়ার একদম, কোনো সমস্যা নেই, এটা অবশ্যই রিটার্ডেশন, ব্যাস দ্যাটস ইট। দেখ কত সহজে বেরিয়ে গেল, তুই এটাকে ডিফারেন্সিয়েট করতিস, ভি মাল্টিপ্লাই করতিস, অবজারভেশন রাখ যে এইরকম সিচুয়েশন যদি দেখিস তাহলে তুই কি করবি, তাহলে ফট করে ভি স্কোয়ার করে দিবি, ফট করে কি করবি ভি কে স্কোয়ার করবি, ঠিক আছে। এবং খুব টাফ দেয় না, আমি বলছি বারবার, খুব টাফ দেবে না যে লেন্দি তোকে একটা বড় সড়ো ডিফারেন্সিয়েশন করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে, এরকম দেয় না, একদম সিম্পল দেয়, তাই তুই সিম্পল মাইন্ড সেট আপে চলবি, আরামসে হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখ, বলছে an object accelerates from rest to velocity 27.5 মিটার পার সেকেন্ড in 10 সেকেন্ড, find the distance covered by the object in next 10 সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা এখানে একটা জিনিস, অবজেক্ট ইউনিফর্মলি অ্যাক্সেলারেট হবে, এটা কোশ্চেনটাই হবে ইউনিফর্মলি অ্যাক্সেলারেটস, ঠিক আছে। তাহলে যখনই তোর কাছে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন বলছে এবং স্টার্টিং ফ্রম রেস্ট বলছে, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন অ্যান্ড স্টার্টিং ফ্রম রেস্ট, এই শব্দ দুটো দেখবি তোর মাথায় প্রথমেই যেটা হিট করা উচিত,
তোর মাথায় প্রথমেই যেটা হিট করা উচিত সেটা কি স্যার? একটাই নাম, গ্যালিলিও। গ্যালিলিওস ল অফ অড নাম্বার। গ্যালিলিওস ল অফ অড নাম্বার কি বলছে? গ্যালিলিওস ল অফ অড নাম্বার এটা কখন ইউজ হবে? যখন তুই দেখবি ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের কথা বলছে অ্যান্ড বলছে স্টার্টিং ফ্রম রেস্ট, তখন তুই ইউজ করবি কি গ্যালিলিওস ল অফ অড নাম্বার। স্যার এটা কি শুধু হরিজন্টাল মোশনের ক্ষেত্রে? না, যে কোনো মোশনের ক্ষেত্রে যদি অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট হয়, তার মানে স্যার এই যে আমি অবজেক্টকে উপরে ছুটছি, অবজেক্ট নিচে নামছে, এক্ষেত্রে তো অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট, অর্থাৎ ভার্টিক্যাল মোশন, মোশন আন্ডার গ্র্যাভিটি, সেখানেও তো অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট, দ্যাট ইজ জি। তাহলে ওখানেও এই জিনিসটা অ্যাপ্লিকেবল, একদম অ্যাপ্লিকেবল। তাহলে এখানে বলছে কি, বক্তব্যটা কি বলছে, যে আমি যদি ফার্স্ট টি সেকেন্ডে যদি আমি এক্স ডিস্টেন্স কভার করি, সেকেন্ডে আমি 3x ডিস্টেন্স কভার করব, থার্ড টি সেকেন্ডে আমি 5x ডিস্টেন্স কভার করব, অ্যান্ড সো অন। ঠিক আছে, অর্থাৎ অড নাম্বারে চলবে। ঠিক আছে, তাহলে আমি যদি বলি তোকে একটা সিম্পল এক্সাম্পল দিই, প্রথম 2 সেকেন্ডে, ফার্স্ট 2 সেকেন্ডে আমি কভার করেছি 10 মিটার, তাহলে আমাকে বলা হলো নেক্সট 2 সেকেন্ডে, নেক্সট 2 সেকেন্ডে আমি কতটা ডিস্টেন্স কভার করব, এই কন্ডিশন মেনে, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন স্টার্টিং ফ্রম রেস্ট। আমি বলবো স্যার কোনো ব্যাপার না, আগে যা করেছি তার 3 গুণ, অর্থাৎ রেশিও কি হবে 1:3:5:7:9 এইভাবে। তাহলে আমি ইজিলি বলে দেবো এটা 30 মিটার। আমাকে যদি বলে স্যার তাহলে টোটাল 4 সেকেন্ডে ডিস্টেন্স কত হয়েছে, টোটাল 4 সেকেন্ড আমি যোগ করে দেবো, তাহলে টোটাল 4 সেকেন্ডে কতটা ডিস্টেন্স কভার হয়েছে, 30 + 10 40। এইভাবে গল্পটা চলে। মাথায় কি ঢুকলো গ্যালিলিওস ল অফ অড নাম্বারের গল্পটা? মাথায় ঢুকেছে যে আমার যদি ইকুয়াল টাইম ইন্টারভেলে আমি কতটা করে ডিস্টেন্স কভার করছি অড নাম্বারের রেশিওতে, 1:3:5:7, অর্থাৎ প্রথম 2 সেকেন্ডে যদি 10 মিটার কভার হয়, পরের 2 সেকেন্ডে 10-এর 3 গুণ, তারপরে 2 সেকেন্ডে 10-এর প্রথমটার 5 গুণ। কারেক্ট, একদম। তাহলে চলো এইখানে কি বলছে, বলছে স্টার্টিং ফ্রম রেস্ট এবং ইউনিফর্মলি অ্যাক্সেলারেট আছে, ডেফিনেটলি। এবং কেন গ্যালিলিওস ল অফ অড নাম্বারের দিকে আমি তাক করব, কারণ আমাকে প্রথমে বলেছে, প্রথম 10 সেকেন্ডের একটা গল্প বলেছে, এবং আমাকে বলছে পরের 10 সেকেন্ডে কি হবে, অর্থাৎ ইকুয়াল টাইমের গল্প বলছে। তো আমার কাছে সব দিক দিয়ে ইশারা হচ্ছে, এই জায়গাটাই তো লোকে মাথায় খেয়াল রাখতে পারে না, পরীক্ষায় এত প্রেশার থাকে এবং প্রপার প্র্যাকটিস না হওয়ার জন্য এই জায়গাটাই মাথায় আসে না যে আমি এগোবো কিভাবে একটা প্রশ্নে। তো আমি কি কি আইডিয়া দিলাম, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন একটা শব্দ দেখবি, স্টার্টিং ফ্রম রেস্ট একটা শব্দ দেখবি, এবং ইকুয়াল টাইম ইন্টারভেলের একটা গল্প দেখবি, তুই বুঝবি ভাই গ্যালিলিও আছে এখানে। তাহলে এখানে বলছে কি আমার পরের 10 সেকেন্ডে কতটা ডিস্টেন্স কভার করবে, তার মানে আমাকে প্রথমে এটা বার করে নিতে হবে যে ফার্স্ট 10 সেকেন্ডেও কতটা ডিস্টেন্স কভার করে। তাহলে ডিস্টেন্স কভার্ড ইন ফার্স্ট 10 সেকেন্ড, মানে এখানে টি এর জায়গায় 10, তো ফার্স্ট 10 সেকেন্ডে, প্রথম 10 সেকেন্ডে কতটা ডিস্টেন্স কভার করে, সেটাকে আমি যদি এক্স বলি, ফর্মুলা কি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন আছে এবং ইউটি টার্মটা 0 হবে বিকজ স্টার্টিং ফ্রম রেস্ট, প্লাস হাফ এ টি স্কোয়ার। বা একটা কাজ করতে পারি আমরা, আমাদের কি বলে দিয়েছে, আমাদের বলে দিয়েছে একটা জিনিস যে ভেলোসিটি বলে দিয়েছে, দেখ বলছে 10 সেকেন্ড পরে এতটা ভেলোসিটি অ্যাচিভ হয়, 10 সেকেন্ড পরে এতটা ভেলোসিটি অ্যাচিভ হয়। তাহলে আমি যদি বলি যে ফার্স্ট 10 সেকেন্ডে এক্স ডিস্টেন্স কভার হয়, তাহলে ভেলোসিটির সঙ্গে এক্স এর রিলেশন কি, ভেলোসিটির সঙ্গে এক্স এর রিলেশন কি, তুই বলবি স্যার ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2x, এক্স বল বা এস বল একই ব্যাপার। তাহলে এখানে ভি এর ভ্যালু কত 27.5, এটার স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার তো 0 প্লাস 2ax, ঠিক আছে, প্লাস 2x। আর এটা হলো একটা ইকুয়েশন। আর আমি যদি v ইকুয়াল টু ইউ প্লাস এটি লিখি সেই আগেরটার মতন, 27.5 ইকুয়ালস টু v ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটি এর জায়গায় কত লিখবো 10 সেকেন্ড, কারণ 10 সেকেন্ড পরে এই ঘটনাটা ঘটেছে। ফটাফট ডিভাইড করে দে, এখানে কত চলে এলো, তাহলে 27.5 ইকুয়ালস টু এ কেটে গেল, কারণ এ তো জানি না আমি, সো একে তাড়াতে হবে, তার উপায় এটা।
তাহলে 2x ডিভাইডেড বাই 10, 2x বাই 10, তাহলে x ইকুয়াল টু কত চলে এলো 275 বাই 2, 275/2, ব্যাস। তাহলে এক্স আমি পেয়ে গেছি যে ফার্স্ট 10 সেকেন্ডে কতটা ডিস্টেন্স যাচ্ছে, তাহলে নেক্সট 10 সেকেন্ডে কতটা যাবে, দেয়ারফর ইন নেক্সট 10 সেকেন্ড, ইন নেক্সট 10 সেকেন্ড, ইন নেক্সট 10 সেকেন্ড ডিস্টেন্স আমার কত হবে, x ড্যাশ ইকুয়াল টু 3x হবে। প্রথম 10 সেকেন্ডে যা গেছিল তার 3 গুণ, তাহলে 275 মাল্টিপ্লাইড বাই 3 ডিভাইডেড বাই 2, ব্যাস। এবার এটা ক্যালকুলেট করে দেখ কত হচ্ছে। বোঝা গেল কি কনসেপ্টটা? তাহলে কত অ্যান্সার হবে এটা ক্যালকুলেট করলে? অপশন 3, ঠিক আছে। তো বোঝা গেল গ্যালিলিওস ল অফ অড নাম্বার কখন ইউজ করব, কিভাবে ইউজ করব। যদি ডিস্টেন্স এখানে যেমন আমার কাছে ডিস্টেন্স বলা ছিল না, আমি ডিস্টেন্স বার করে নিলাম কায়দা করে, দেন সেটাকে 3 টাইমস করে দিলাম, আমার গল্প শেষ। তো এইভাবে তোকে মেথডোলজি বুঝতে হবে যে আমি কিভাবে কাজ করব, ঠিক আছে। এবং তার জন্য তো কিন্তু সব রকম অস্ত্র জানতে হবে। যদি অস্ত্রগুলো না জানিস তাহলে তুই অঙ্ক এগোতে পারবি না, ঠিক আছে। যুদ্ধ জয় করার জন্য তোকে আগে অস্ত্রগুলোকে চিনতে হবে যে আমি কিভাবে কোন জায়গায় কোন অস্ত্র ইউজ করব। নেক্সট দেখ কোশ্চেন বলছে, একটা ট্রেন যে 200 মিটার লম্বা সে একটা ব্রিজ ক্রস করে 300 মিটার with uniform acceleration. It enters the bridge with speed 30 meter per second and leaves with the speed 50 meter per second. What is the time taken to cross the bridge? ঠিক আছে, তো ধর এই একটা তোর কাছে ব্রিজ আছে, এই একটা ব্রিজ আছে, এই ব্রিজটা একটা ট্রেন ঢুকছে যখন, ঠিক আছে, তার আগেও রাস্তা আছে না হলে কি ব্রিজে উড়ে উড়ে আসবে। তো এইখানে ধর এরকম রাস্তা দিয়ে ট্রেনটা আসছিল, ঠিক আছে, ট্রেন আসছিল। ট্রেন যখন এখানে ঢুকছে, এইখানে যখন ঢুকছে, ট্রেনের মাথাটা অর্থাৎ ফ্রন্ট সাইড যখন এইখানে ঢুকছে, তখন এইখানে ভেলোসিটি কত, এন্টার্স 30 মিটার পার সেকেন্ড। তারপর যখন এখান থেকে ট্রেনের লাস্ট মাথা অর্থাৎ এইটা লাস্ট মাথা সেটা বেরিয়ে যাচ্ছে, তখন স্পিড হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। তাহলে ট্রেন অ্যাকচুয়ালি কতটা ডিস্টেন্স কভার করলো বলতো? বলবি স্যার 300 মিটার লম্বা ব্রিজ, না ভুল হলো। সবসময় এটা ছোটবেলার থেকে মনে কর, তুই পাটিগণিত বা অ্যারিথমেটিক যখন পড়তি তখনও কিন্তু এই ধরনের জিনিসগুলো ছিল, এই ধরনের জিনিসগুলো কিন্তু তখনও ছিল যে একটা ট্রেন যদি আরেকটা ব্রিজ বা কিছুকে ক্রস করে তার মানে সে নিজের লেন্থটাকেও ক্রস করে, তাই না? ফিল লাই, ফিল দি। ধর এই হচ্ছে একটা ব্রিজ, ঠিক আছে, এই হচ্ছে একটা ব্রিজ। এবার ধর এই হচ্ছে একটা ট্রেন, ঠিক আছে। তাহলে ট্রেনটা এখান দিয়ে ঢুকলো, ঢুকে যাচ্ছে 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 যাচ্ছে, এই ক্রস করে গেল, ট্রেনটাই ক্রস করে গেল। ট্রেনটা এখন কিন্তু কতটা ক্রস করলো, ট্রেনের এই মাথাটা ফ্রন্ট ফেসটা ঢুকেছে। এবার ট্রেনটা যখন এই মাথায় পৌঁছলো, ট্রেনের যে ফ্রন্ট এন্ড সেটা কতটা ডিস্টেন্স ক্রস করলো, ট্রেনের ফ্রন্ট এন্ড কিন্তু ব্রিজের সমান ডিস্টেন্স ক্রস করে গেল, ট্রেনের ফ্রন্ট এন্ড কিন্তু ব্রিজের সমান ডিস্টেন্স ক্রস করে গেল। 300 মিটার অলরেডি ক্রস হয়ে গেছে, কে? ট্রেনের ফ্রন্ট এন্ড। এবার ট্রেনের বাকি এন্ডটা সেটাকেও তো ব্রিজটা ক্রস করতে হবে, তার মানে ট্রেনকে আরো কতটা এগোতে হবে, আরো কতটা এগোতে হবে, দেখ এতটা এগোতে হবে। এবার এতটা যখন এগোলো, ট্রেনের যে ফ্রন্ট এন্ড সেটা এক্সট্রা কতটা ডিস্টেন্স ট্রাভেল করলো, ট্রেনের ফ্রন্ট এন্ড তো এখানে পৌঁছেই গেছিল, সামনের দিকটা এখানে তো অলরেডি পৌঁছে গেছিল, বাট পেছনের দিকটাকেও তো ব্রিজকে ক্রস করতে হবে। তাহলে সামনের দিকটা এক্সট্রা কতটা এগোলো, এতটা, যেটা ট্রেনের নিজের লেন্থের সমান। তার মানে এই ফ্রন্ট এন্ডটা অ্যাকচুয়ালি কতটা ডিস্টেন্স ট্রাভেল করলো এখান থেকে শুরু করে এই অবধি, তাহলে টোটাল 500 মিটার। আশা করি তোর ফিল এসে গেছে যে হ্যাঁ ট্রেন নিজের ডিস্টেন্সও ক্রস করে, ছোটবেলায় যেটা পড়ানো হতো, ঠিক আছে, ট্রেন নিজের ডিস্টেন্সও ক্রস করে। তার মানে এখানে ক্রসিং ডিস্টেন্স কত, টোটাল ডিস্টেন্স ক্রস করছে কত, 300 ব্রিজের ডিস্টেন্স প্লাস 200 নিজের লেন্থ, তাহলে হলো 500 মিটার। ট্রেন 500 মিটার ডিস্টেন্স ক্রস করলো, ঠিক আছে। তাহলে এইখানে স্পিড হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, এখানে 50 মিটার পার সেকেন্ড। দেয়ারফোর এখান থেকে তাহলে আমি কি বার করতে পারি, এখান থেকে টোটাল এই ডিস্টেন্সটা ক্রস হয়েছে, অ্যান্ড তাহলে এখানে আমার অ্যাক্সেলারেশন, আচ্ছা ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া আছে কত, ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া আছে আমার
30 মিটার পার সেকেন্ড, আর ফাইনাল ভেলোসিটি দেওয়া আছে 50 মিটার পার সেকেন্ড। তাহলে আমি যদি v স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s লিখি, v স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, তাহলে কি এখান থেকে আমি অ্যাক্সেলারেশনটা ক্যালকুলেট করতে পারবো? বা আমার কি দরকার? আমার দরকার হচ্ছে টাইম ক্যালকুলেট করা। তো আবার সেই একই হিসাব, টাইম ক্যালকুলেট করতে হবে, বাট এখানে দেখ ইনিশিয়ালটা 0 নয়, তাই এখান থেকে আমাকে আগে এটা বার করে নিতে হবে। তো এটা বার করে নে আগে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, এটা বার করে নে আগে। তাহলে এই ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s, সরি। তাহলে এই ইকুয়ালস টু ভি স্কোয়ার কত হচ্ছে? 50 স্কোয়ার মানে 2500 মাইনাস ইউ স্কোয়ার মানে 900 বাই 2s, এটা কত হচ্ছে? 25 থেকে 9 মাইনাস করলে হচ্ছে 16, 1600 ডিভাইডেড বাই 5 গুণে 10, দুটো 0, 16/10, তাহলে 1.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই 1.6 মিটার পার সেকেন্ড স্কোয়ারও কত টাইম লাগিয়েছে ক্রস করতে? তাহলে টাইম ইকুয়ালস টু যদি লিখি, তাহলে আবার ওই ফর্মুলা লাগাবো, ভি ইকুয়াল টু কত ফর্মুলা লাগাবো? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে টি ইকুয়ালস টু ভি মাইনাস ইউ अपॉन ए। তো v মাইনাস ইউ কত? 50 মাইনাস 30, তার মানে 20 বাই এ হচ্ছে 1.6, কত চলে আসছে? 4 দিয়ে যদি কাটি তাহলে উপরে 5, নিচে 4 দিয়ে কাটলে 0.4, তাহলে 50 বাই 4, 50 বাই 4, 50 বাই 4, 12.5, 12.5 সেকেন্ড। ঠিক আছে, 12.5 সেকেন্ড হয়ে গেল आंसर। তাহলে এই যে নিজের লেন্থটাও যে ক্রস করবে, এটা আমাদের মাথায় রাখা জরুরি। আচ্ছা, এখানে আর কি প্রশ্ন হতে পারে স্যার? এখানে আরেকটা প্রশ্ন হতে পারে এরকম, যে ধর তোকে বললো যে ট্রেনটা যখন ক্রস করছে, ঠিক আছে, ট্রেনটা যখন ক্রস করছে তখন ব্রিজের একটা এন্ড ক্রস করছে কততে? 30-তে, আরেকটা এন্ড ক্রস করছে 50-তে, ব্রিজের মিডল পয়েন্ট ক্রস করবে কত ভেলোসিটিতে? ঠিক আছে, ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে যাচ্ছে, ট্রেনটা ব্রিজের মিড পয়েন্টটাকে ক্রস করবে কত ভেলোসিটিতে? ঠিক আছে, তার জন্য ডিরেক্ট একটা ফর্মুলা আমরা মনে রাখবো, কি? ইউ রুট আন্ডার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই 2, মনে থাকবে এটা? এটা হচ্ছে ভি মিড পয়েন্ট ক্রস করবে এই ভেলোসিটিতে। তাহলে ইউ স্কোয়ার হচ্ছে কি আমার 900 প্লাস 2500 ডিভাইডেড বাই 2, এটা। ঠিক আছে, এবার ক্যালকুলেট করে দেখতে হবে কত হচ্ছে। বাট কনসেপ্টটা কি বোঝা গেল? কনসেপ্টটা বোঝা গেল যে এইটা হচ্ছে ফর্মুলা আমার ইউজ হবে যখন তোকে বলবে যে মিড পয়েন্ট কত ভেলোসিটিতে ক্রস হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট বলছে কি, কার মুভিং উইথ এ স্পিড এত ক্যান বি স্টপড। আচ্ছা, স্টপিং ডিস্টেন্সের কনসেপ্ট কি? ধর একটা গাড়ি, এই গাড়িটা একটা সার্টেন স্পিডে এগোচ্ছে, ঠিক আছে, সার্টেন স্পিডে এগোচ্ছে, ধর ইউ স্পিডে যাচ্ছে। এবার সামনে কিছু একটা দেখলো, ঠিক আছে, যে গাড্ডা আছে বা কোনো একটা লোক আছে, ও কি করলো? ব্রেক মারলো। ঠিক আছে, তোকে কতটা ডিস্টেন্সের মধ্যে থামতে হবে কলিশন এড়ানোর জন্য, যাতে উড়িয়ে না দেয়, পুলিশ কেস না হয় যাতে, তার জন্য ওকে কতটা ডিস্টেন্সে থামতে হবে? এতটা ডিস্টেন্সে থামতে হবে। তাহলে ও সেই অনুযায়ী ব্রেক মারবে। তো ব্রেক মেরে ও যে ডিস্টেন্সে থামলো সেটাকে আমরা বলি কি? স্টপিং ডিস্টেন্স বা ডিস্টেন্স অফ স্টপিং। ঠিক আছে, তো আফটার অ্যাপ্লাইং ব্রেক, মানে এই পয়েন্টে এসেও ব্রেক অ্যাপ্লাই করলো, অ্যাপ্লাইজ ব্রেক, এবং ব্রেক অ্যাপ্লাই করে ব্রেক মেরে ও থামলো কোথায়? ও যে ডিস্টেন্স এসে থামলো, এইখানে এসে থামলো, মানে এখানে ওর ভেলোসিটি কত হলো? 0। ঠিক আছে, আর ব্রেক মারা মানে কি? অবভিয়াসলি রিটার্ডেশন একটা ইমপ্লিমেন্ট করলো, তো ব্রেক মারলো, একটা রিটার্ডেশন ইমপ্লিমেন্ট করলো, এবং ফাইনালি ওর ভেলোসিটি কত হলো? 0। ঠিক আছে, তো এই যে 0 ভেলোসিটি হলো, তাহলে আমরা কি বলবো? যে v ইকুয়াল টু ইউ, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2s লিখতে পারি। তাহলে
ভি তো জিরো, তাহলে ইউ স্কোয়ার ইকুয়াল টু 2a ইন্টু স্টপিং ডিস্টেন্স, তাহলে স্টপিং ডিস্টেন্স ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2। যদি রিটার্ডেশন ফিক্স থাকে, যদি একটা গাড়ির নির্দিষ্ট রিটার্ডেশন থাকে, মানে আমি ব্রেক, একটা গাড়ির কথা বললাম যে গাড়িটা ব্রেক করার ম্যাক্সিমাম ক্যাপাসিটি ফিক্সড, তার মানে এ কনস্ট্যান্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমি লিখতে পারি স্টপিং ডিস্টেন্স ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইউ স্কোয়ার। তাহলে সেই ছোটবেলায় একটা প্রশ্ন হতো না যে যদি ড্রাইভারের স্পিড ডাবল হয় তাহলে ড্রাইভারদের কি শেখানো হয়, যে থামানোর দূরত্ব বা স্টপিং ডিস্টেন্স 4 গুণ হবে, তাই না? দেখ এখানেও তাই, ইউ স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল, তাহলে ইউ যদি ডাবল হয়, ইউ যদি 2u হয়, 2 স্কোয়ার কত 4, তাহলে ডিএসটা কত হয়ে যাবে, 4ds হয়ে যাবে, তাই না? তাহলে স্টপিং ডিস্টেন্স আগের 4 গুণ হবে। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, স্টপিং টাইম যদি জিজ্ঞেস করে যে কত টাইমে স্টপ হবে, কত টাইমে স্টপ হবে, সেটার জন্য রাস্তা কি, আমার সেই জায়গায় এখানে ভেলোসিটি জিরো, কত টাইম পরে স্টপ হবে, আমি যদি বলি টি টাইম পরে স্টপ হবে, তাহলে ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি, ইউ মাইনাস এটি, এটাকে টিএস বললাম স্টপিং টাইম, তাহলে স্টপিং টাইম ইকুয়ালস টু ইউ আপন এ, হুইচ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইউ। ঠিক আছে? তো এইভাবে আমরা স্টপিং টাইমও বার করতে পারি। বাট এখানে আমাদের কি বক্তব্য তাহলে বলছে, এখানে কোশ্চেনে বক্তব্য কি, এখানে কোশ্চেনে যেটা বলছে যে 40 কিলোমিটার পার আওয়ারে স্টপ করতে পারে অ্যাটলিস্ট 2 সেন্টিমিটার ডিস্টেন্সে। তার মানে হোয়েন এভার ইউ ইকুয়ালস টু 40 কিলোমিটার পার আওয়ার, 40 কিলোমিটার পার আওয়ার, তখন স্টপিং ডিস্টেন্স হচ্ছে 2 মিটার। আর যখন স্পিড কি হয়েছে 120 কিলোমিটার পার আওয়ার হয়েছে, ইউ ড্যাশ ইকুয়ালস টু 120 কিলোমিটার পার আওয়ার, 120 কিলোমিটার পার আওয়ার, তখন স্টপিং ডিস্টেন্স কত হবে? খুব সোজা, এটা দেখ কত টাইমস হয়েছে, 40 থেকে 120, তার মানে 3 গুণ বেড়েছে। তাহলে এটা যদি 3 গুণ বাড়ে তাহলে 3 স্কোয়ার মানে 9 টাইমস হয়ে যাবে ডিএস। তাহলে নতুন ডিএস যেটা হবে, নতুন ডিএস ড্যাশ সেটা হবে কত, 9 টাইমস অফ ইনিশিয়াল। তাহলে আগে যা স্টপিং ডিস্টেন্স ছিল এখন তার 9 টাইমস হবে, অর্থাৎ 18 মিটার। তাহলে মিনিমাম 18 মিটার দূরে থাকতে থাকতে ওকে কিন্তু ব্রেকটা মারতে হবে, আদারওয়াইজ একে উড়িয়ে দিয়ে বেরিয়ে চলে যাবে, দিয়ে পুলিশ কেস হবে। ঠিক আছে? তো 18 মিটার মিনিমাম ডিস্টেন্সে থাকতে হবে, তাহলে গিয়ে ও এই কলিশন অ্যাভয়েড করতে পারে। এই শব্দগুলো কিন্তু যেগুলো বলছি সেগুলো কিন্তু কোশ্চেন দেয়, মিনিমাম ডিস্টেন্স রিকোয়ার্ড টু অ্যাভয়েড দ্য কলিশন, এই ধরনের জিনিসগুলো দেয়, তো সেক্ষেত্রে কিন্তু একই রকম কনসেপ্ট হবে। ঠিক আছে, পরের কোশ্চেনে যাই। A particles moves for 8 সেকেন্ড, পার্টিকেল 8 সেকেন্ড ধরে মুভ করছে, ইট ফার্স্ট অ্যাক্সেলারেট ফ্রম দ্য রেস্ট। পার্টিকেলের টোটাল টাইম অফ মুভমেন্ট, টোটাল টাইম অফ জার্নি, টোটাল টাইম অফ জার্নি সেটা বলা আছে কত, 8 সেকেন্ড, সেটা বলা আছে 8 সেকেন্ড। এবার এর মধ্যেও কিছুটা পার্ট ধরলাম t1 টাইম ধরে অ্যাক্সেলারেট করেছে, ঠিক আছে, আর t2 টাইম ধরে ও রিটার্ডেশন করেছে। ঠিক আছে, অ্যাক্সেলারেশন হচ্ছে t1 টাইম ধরে, t2 টাইম ধরে রিটার্ডেশন হচ্ছে, তার মানে ডেফিনেটলি 8 সেকেন্ড ইকুয়ালস টু t1 প্লাস t2, এটা আর বলার অপেক্ষা রাখে না। এবার যেটা বক্তব্য কোশ্চেনে বলছে কি, যে অ্যাক্সেলারেট ফ্রম রেস্ট, তার মানে ওর ভেলোসিটি ইনিশিয়ালি ছিল 0, সেখান থেকে অ্যাক্সেলারেশনের মাধ্যমে পজিটিভে, সেখান থেকে মাধ্যমে ও কিছু টাইম t1 গেছে, গিয়ে একটা ভেলোসিটি v হয়েছিল, তার মানে এর পরে আর ভেলোসিটি ওর বাড়েনি, তো ম্যাক্সিমাম ভেলোসিটিতে পৌঁছেছে। দেন এখান থেকে রিটার্ডেশন শুরু হয়েছে, এখান থেকে রিটার্ডেশন শুরু হয়েছে, t2 টাইম ধরে রিটার্ডেশন হয়ে ফাইনালি ও আবার 0 ভেলোসিটিতে ফিরে এসছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে আমরা ট্যাকেল করার জন্য আমরা হেল্প নিই কার, ভিটি গ্রাফের। সব থেকে ইউজফুল হচ্ছে ভিটি গ্রাফ, ভিটি গ্রাফ এখানে সব থেকে বেশি ইউজফুল। এই মোশনটাকে আমরা কি বলি, রেস্ট টু রেস্ট মোশন। যারা আমার কাছে পড়েছে তারা ডেফিনেটলি, আর যে কোনো জায়গায় পড়লে একই রকমই পড়ায়, অসুবিধা নেই। তো রেস্ট টু রেস্ট মোশন, ফিজিক্স তো আলাদা হয়ে যাবে না, কেউ আলাদা পড়াবে না। রেস্ট টু রেস্ট মোশন, তো রেস্ট টু রেস্ট মোশনে আমি যদি ভিটি গ্রাফ প্লট করি তাহলে কিরকম হবে। ইনিশিয়ালি দেখ ভেলোসিটি ছিল কত, 0, ইনিশিয়ালি ভেলোসিটি 0, এবং এখান থেকে t1 টাইম অবধি ভেলোসিটি লিনিয়ারলি বেড়েছে, কারণ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন ছিল, কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন ছিল, তো ভেলোসিটি কিন্তু লিনিয়ারলি বেড়েছে। ঠিক আছে, ভেলোসিটি লিনিয়ারলি বেড়েছে থ্রু দ্য টাইম t1, তার মানে টাইম অ্যাক্সিস বরাবর এই ডিস্টেন্সটা হয়ে গেল আমার t1। ভালো কথা, এইখানে পৌঁছলো, এখানে ম্যাক্সিমাম ভ্যালু অফ ভেলোসিটি রিচ করলো ভি ম্যাক্স। তারপর কি হলো, ইউনিফর্ম রিটার্ডেশন, ইউনিফর্ম রিটার্ডেশন মানে ভেলোসিটি লিনিয়ারলি ডিক্রিজ করবে, ভেলোসিটি লিনিয়ারলি ডিক্রিজ করবে, এবং কত টাইম জুড়ে ভেলোসিটি ডিক্রিজ করেছে, t2 টাইম জুড়ে, কারণ t2 টাইম ধরে রিটার্ডেশন হয়েছে, t2 টাইম ধরে রিটার্ডেশন হয়েছে। ঠিক আছে,
দেখ এখানে একটা সহজ জিনিস মাথায় রাখবি, যদি এরকম হয়, যদি এরকম হয় যে রেটে অ্যাক্সেলারেশন হচ্ছে সেই রেটেই রিটার্ডেশন হচ্ছে, আলফাটাকে আমি কি বলছি অ্যাক্সেলারেশন, বিটাকে বলছি রিটার্ডেশন, যে রেটে অ্যাক্সেলারেশন হচ্ছে ইফ আলফা ইকুয়ালস টু বিটা তাহলে টি ওয়ান ইকুয়ালস টু টি টু হবে, যে রেটে অ্যাক্সেলারেশন হচ্ছে সেই রেটেই যদি রিটার্ডেশন হয়, কারণ দেখ ইনিশিয়াল আর ফাইনালটা সেম তো, জিরো থেকে ভি ম্যাক্স আবার ভি ম্যাক্স থেকে জিরো, অর্থাৎ ভেলোসিটি যে চেঞ্জ সেটা এখানেও ফিক্সড এখানেও ফিক্সড, যে রেটে বাড়ছে সেই রেটেই কমছে, তাহলে এখানে জিরো থেকে ভি ম্যাক্স হতে যে টাইম লেগেছে এখানে ভি ম্যাক্স থেকে জিরো হতেও একই রেটে কমছে, তাহলে টাইমটা একই লাগবে। ধর তুই 1 মাস ধরে টাকা জমিয়েছিস, দিয়ে তুই তোর কাছে কোনো টাকা ছিল না, জিরো ছিল, 1 মাস ধরে টাকা জমিয়েছিস, প্রত্যেক দিন 1 টাকা কি প্রত্যেক দিন 2 টাকা করে জমিয়েছিস, অর্থাৎ একটা ইউনিফর্ম রেটে তোর টাকা ইনক্রিজ হচ্ছে, ধর তাহলে 30 দিনে 60 টাকা জমিয়েছিস, ক্লিয়ার। এবার তোকে বলা হলো ওই সেম রেটে মানে প্রতিদিন 2 টাকা করে তোকে খরচ করতে হবে, তাহলে বলা হলো যে কত দিনে খরচ হবে, তুই বলবি স্যার 60 টাকা, প্রতিদিন যদি 2 টাকা করে খরচ করি তাহলে 30 দিন, 30 দিন কেন বেরোলো, যেহেতু তোর জমানোর হার মানে ইনভেস্ট করার হার বা কি বলে হ্যাঁ জমানোর হার, সেটা কত ছিল, সেটা কত ছিল পার ডে 2 টাকা করে, আর যখন তুই খরচ করছিস তখন তার রেট কত ছিল সেটাও 2 টাকা করে ছিল, তাই 30 দিন জমতে লেগেছে 30 দিন খরচা করতে লেগেছে, এখানেও তাই, জিরো থেকে ভি ম্যাক্স হতে যে টাইম লাগবে ভি ম্যাক্স থেকে জিরো হতে ঠিক একই টাইম লাগবে যদি আলফা ইকুয়ালস টু বিটা হয়, ঠিক আছে, কনসেপ্টটা ক্লিয়ার, এগুলো তোকে স্টেটমেন্টেও জিজ্ঞেস করতে পারে। আচ্ছা এবার আমাদের বক্তব্য কি বলছে, দেখ এখানে কিন্তু সেম নয়, এখানে বলছে ইফ রিটার্ডেশন বি 3 টাইমস দ্যান আলফা অ্যাক্সেলারেশন, তার মানে বিটা ইকুয়ালস টু 3 টাইমস অফ আলফা, এটা বলে দেওয়া আছে, ঠিক আছে, তাহলে জানতে চাইছে কি দেন টাইম ফর হুইচ ইট অ্যাক্সেলারেটস, তার মানে টি ওয়ান এর ভ্যালু বার করতে হবে, ক্লিয়ার, টি ওয়ান এর ভ্যালু বার করতে হবে, এখানে আমি অনেকগুলো কনসেপ্ট ছোট ছোট করে বলছি, এক এক করে ভালো করে বুঝে নে, ঠিক আছে। এখানে ছোট ছোট কি কি ইনফরমেশন আমরা নিতে পারি এখান থেকে, কি জিনিস আমাদের মাথায় রাখতে হবে, দেখ প্রথম যেটা সেটা হচ্ছে আমাদের অনেক কিছু ক্যালকুলেট করতে দিতে পারে, তার জন্য প্রথম একটা জিনিস ক্যালকুলেট করা জরুরি, সেটা হচ্ছে কি এফেক্টিভ অ্যাক্সেলারেশন ইন হোল জার্নি, এফেক্টিভ অ্যাক্সেলারেশন ইন হোল জার্নি কি হয় ফর্মুলা, আলফা বিটা বাই আলফা প্লাস বিটা, এগুলো তো ডিরাইভ করার এখন আর এত টাইম নেই, আমাদের এগুলো ফটাফট মনে রাখতে হবে, রিভাইজ করে নিতে হবে, তো এইটা হচ্ছে এফেক্টিভ অ্যাক্সেলারেশন। নাম্বার 2, যদি আমাদের বলে যে এস কত, টোটাল ডিস্টেন্সে কত জার্নি, তুই এটা দুভাবে বার করতে পারিস, এক হচ্ছে গিয়ে এই দেখ ভিটি গ্রাফের যে এরিয়া সেটা কি দেয়, টোটাল ডিস্টেন্স দেয়, তাহলে এই যে এরিয়াটাই ট্রায়াঙ্গেলের যে এরিয়া এখান থেকে তুই টোটাল ডিস্টেন্স বার করে নিতে পারিস, অথবা তোর কাছে যদি ইনফরমেশন গুলো থাকে, অথবা তুই এ এফেক্টিভ বার করে নিলি এখান থেকে হাফ এ এফেক্টিভ ইনটু টি স্কোয়ার, অর্থাৎ হাফ এ টি স্কোয়ার, এই ফর্মুলাতেও ইউজ করতে পারিস, এই ফর্মুলা ইউজ করতে পারিস বিকজ দ্য মোশন স্টার্টস ফ্রম রেস্ট, তো এখান থেকেও তুই ইজিলি ক্যালকুলেট করে নিতে পারিস, ঠিক আছে। নেক্সট নাম্বার 3 যদি বলি তাহলে ভি ম্যাক্স, ভি ম্যাক্স কিভাবে বেরোবে, দেখ ভি ম্যাক্স, আচ্ছা ভি ম্যাক্সটা আমি আসছি পরে, ভি ম্যাক্সটা আমি আসছি, তুই অ্যাভারেজ ভেলোসিটি ক্যালকুলেট করতে পারিস, অ্যাভারেজ ভেলোসিটি ক্যালকুলেট করতে পারিস, ভি অ্যাভারেজ, ভি অ্যাভারেজ ইকুয়ালস টু কি হবে, ভি অ্যাভারেজ হয়ে যাচ্ছে তোর টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম, অর্থাৎ হাফ ইনটু, আচ্ছা এখানে যেটা সেটা কিন্তু টোটাল টাইম, ঠিক আছে, তার মানে এই ফর্মুলা তুই তখনই অ্যাপ্লাই করতে পারবি যদি তোর কাছে টোটাল টাইম থাকে, যেটা এখানে বলা আছে, যাই হোক, তো এস বাই টোটাল টাইম, তাহলে এখান থেকে একটা টি কেটে যাবে, তাহলে হাফ এ এফেক্টিভ ইনটু টি টোটাল, তো এইভাবে তুই ইজিলি কিন্তু এগুলো ক্যালকুলেট করতে পারিস, বাট আমাদের যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে এখানে আলফা আর বিটা ডিফারেন্ট, আমাদের এখানে এই একটা টাইম দরকার, কি ব্যাপার করব, দেখ আমি যদি তোকে বলি যে তুই শুধু প্রথম পার্টটা ধর, শুধু প্রথম পার্টটা ধর এ থেকে বি, এই পার্টটা ধর, এই পার্টে গ্রাফটা কিরকম লিনিয়ারলি ইনক্রিজিং গ্রাফ, তার মানে অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট, তো অ্যাক্সেলারেশন আমরা কিভাবে পাই, তো বলা হলো যে অ্যাক্সেলারেশন আমরা পাই, অ্যাক্সেলারেশন আমরা পাই ভি ভার্সেস টি গ্রাফের স্লোপ থেকে, হ্যাঁ স্যার স্লোপ থেকে, স্লোপ মানে ট্যান থিটা, তো এখানে যদি অ্যাঙ্গেল থিটা 1 হয় তাহলে ট্যান থিটা মানে কত, লম্ব মানে পারপেন্ডিকুলার বাই বেস, তো পারপেন্ডিকুলারটাই তো ভি ম্যাক্স, এই যে হাইটটা এটাই তো ভি ম্যাক্স বাই টি 1, তাহলে এটা ইকুয়ালস টু ট্যান থিটা 1 ইকুয়ালস টু ভি ম্যাক্স বাই টি 1, তাহলে এখান থেকে তুই কি ভি ম্যাক্স লিখতে পারিস, হ্যাঁ স্যার আলফা টি 1, স্যার আমি যদি বিটা লিখি, স্যার বিটা তো রিটার্ডেশন, তাহলে ট্যান থিটা 2 যদি লিখি তাহলে সেটা কত হবে, দেখ এটা যদি থিটা 2 লিখি তাহলে রিটার্ডেশন তো অটোমেটিক্যালি নেগেটিভ, ওটা নিয়ে ভাবছি না আমি,
তোর পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে ভি ম্যাক্স বাই টি টু। তাহলে ভি ম্যাক্স এখান থেকে পেয়ে যাচ্ছি কত, বিটা টি টু। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি ভি ম্যাক্স ক্যালকুলেট করে নিতে পারি ইজিলি। হ্যাঁ স্যার পারি। আমরা এখান থেকে এই দুটো ইকুয়েশনকে যদি রিলেট করে দিই তাহলে কি পাবো, আলফা টি ওয়ান ইকুয়ালস টু বিটা টি টু। দেখ একটা অঙ্কের মধ্যে কতগুলো কনসেপ্ট আছে এবং কতগুলো ডিফারেন্ট কনসেপ্টের উপর কোশ্চেন হতে পারে, এখানে জাস্ট একটা সিম্পল জিনিস জিজ্ঞেস করেছে, তো এইটাও তুই একটা রিলেশন পেতে পারিস, ইম্পর্টেন্ট রিলেশন এটা। ঠিক আছে, আলফা টি ওয়ান ইকুয়ালস টু বিটা টি টু। আর তোর কাছে টোটাল টাইম কত বলা আছে, টি টোটাল কত বলা আছে, টি ওয়ান প্লাস টি টু ইকুয়ালস টু তোর কাছে দেওয়া আছে কত, 8 সেকেন্ড। তাহলে তুই দুটো ইকুয়েশন থেকে টি ওয়ান বার করতে পারবি? হ্যাঁ স্যার ডেফিনেটলি পারবো। তাহলে এখান থেকে যদি টি ওয়ান লিখিস তাহলে ফার্স্ট ইকুয়েশন থেকে আচ্ছা বিটার ভ্যালু কত, 3 আলফা, বিটার ভ্যালু 3 আলফা, তাহলে এখানে 3 আলফা যদি বসিয়ে দিস তাহলে টি ওয়ান ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে, আলফা আলফা কেটে যাবে, তাহলে 3 ইন্টু টি টু। ঠিক আছে, এটা এই টি টু তাহলে কত হচ্ছে, টি টু হয়ে যাচ্ছে টি ওয়ান বাই থ্রি, টি টু হয়ে যাচ্ছে টি ওয়ান বাই থ্রি, সেটাকে ফার্স্ট ইকুয়েশনে বসিয়ে দে তাহলেই তো হয়ে যাবে। তাহলে টি ওয়ান প্লাস টি টুর জায়গায় টি ওয়ান বাই থ্রি ইকুয়ালস টু 8, অর টি ওয়ান তাহলে 3 প্লাস 1 তার মানে 4, 4 বাই 3 2 6, তাহলে টি ওয়ান ইকুয়াল টু 6 সেকেন্ড। ডান। তুই এখান থেকে ইজিলি ভি ম্যাক্সও ক্যালকুলেট করে নিতে পারিস, ইফ ইউ হ্যাভ দ্য ইনফরমেশন অ্যাবাউট আলফা আর বিটা। তোর কাছে যদি ইনফরমেশন গুলো থাকে আলফা বিটা থাকে তাহলে তুই ইজিলি বার করে নিতে পারবি। আমাদের এইটুকু অবধি বার করতে বলা ছিল, তো এইটুকু তো আমরা ইজিলি এইটুকু রিলেশন থেকেই করে ফেলতে পারি। মানে আমার অঙ্কটা কতটা, অঙ্কটা এইটুকু, বাট এটা এই কনসেপ্টটা বোঝানোর জন্য আমি এতগুলো জিনিস করলাম যাতে পুরো এই সেকশনটা রিভাইজ হয়ে যায়, অর্থাৎ এই যে রেস্ট টু রেস্ট মোশন এটা তুই যাতে পুরোটা একবার ঝলক নিয়ে নিতে পারিস। বোঝা গেল তাহলে, পুরো কনসেপ্টটা ক্লিয়ার? বেশ, আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন কি বলছে, আবার একটা গ্রাফিক্যাল কোশ্চেন, খুব সহজ একটা কোশ্চেন বলেছে ভেলোসিটি রেশিও বার করতে। আমরা জানি ভেলোসিটি ইকুয়াল টু কি, এস ভার্সেস টি গ্রাফের স্লোপ, তো ভিএ বাই ভিবি ইকুয়ালস টু কি হবে, ট্যান থিটা এ বাই ট্যান থিটা বি, কারণ স্লোপ ট্যান থিটা দিয়ে লেখে। তো থিটা এ কত, এ এর জন্য অ্যাঙ্গেল কত 30, বি এর জন্য অ্যাঙ্গেল 60, এ তো আর কিছুই নেই, ট্যান 30 বাই ট্যান 60, ট্যান 30 বাই ট্যান 60, ট্যান 30 কত হয়ে গেল স্যার 1 বাই রুট 3, ট্যান 60 রুট 3, তাহলে অ্যান্সার হয়ে গেল 1/3 হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, আর সহজ প্রশ্ন, কিচ্ছু নেই, খালি অ্যাঙ্গেল দেখো হিসাব করো। নেক্সট কি, আর একটা প্রশ্ন বলছে গ্রাফিক্যাল, ফাইন্ড আউট টোটাল ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য পার্টিকেল। টোটাল ডিস্টেন্স স্যার ভি ভার্সেস টি গ্রাফের এরিয়া থেকে আমি টোটাল ডিস্টেন্স পাবো। দেখ এখানে দু রকম ব্যাপার আছে, ডিসপ্লেসমেন্ট হতে পারে, ডিস্টেন্স, দুটো জিনিস জিজ্ঞেস করতে পারে। ডিস্টেন্স যদি জিজ্ঞেস করে, ডিসপ্লেসমেন্ট যদি জিজ্ঞেস করে, যদি ডিসপ্লেসমেন্ট জিজ্ঞেস করে তাহলে কি, আপার এরিয়া of VT graph minus lower area of VT graph। ঠিক আছে, আর যদি ডিস্টেন্স হয় তাহলে আপার এরিয়া প্লাস লোয়ার এরিয়া, ব্যাস মাথায় থাকবে। ডিস্টেন্স যেহেতু স্কেলার কোয়ান্টিটি, এই যে আপার থেকে লোয়ারে আসছে না, এটা মানে কি ভেলোসিটি নেগেটিভ হয়ে যাচ্ছে। ভেলোসিটি নেগেটিভ মানে ভেলোসিটি ভেক্টর কোয়ান্টিটি, ওর নেগেটিভ হওয়া মানে কি ডিরেকশন ঘুরে গেছে, পুরো ঘুরে গেছে ডিরেকশন 180 ডিগ্রি ঘুরে গেছে, তাহলে সেক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট তো কমবে। ভাই এইদিকে আমি যাচ্ছিলাম, আমি যদি ইউটার্ন নিয়ে নিই তাহলে তো ডেফিনেটলি আমার ডিসপ্লেসমেন্ট কমবে এবার, কারণ আমি ডিসপ্লেসমেন্ট তো মাপবো ইনিশিয়াল থেকে ফাইনাল। আমি যদি একই দিকে যেতে থাকতাম তাহলে আমার ডিসপ্লেসমেন্ট ডেফিনেটলি বাড়তো, আস্তে আস্তে, কিন্তু যে আমি ঘুরে গেছি আমার ডিসপ্লেসমেন্ট এবার কমে গেছে। তাহলে ডিসপ্লেসমেন্ট কমছে, এটা আমি কিভাবে ইন্ডিকেট করব, মাইনাস করব লোয়ার এরিয়াটাকে, যেই লোয়ার এরিয়া ইন্ডিকেট করছে ইউ টার্নকে, তো লোয়ার এরিয়ার যে ডিসপ্লে এরিয়াটা মানে ডাউনে আসা মানে নেগেটিভ অ্যাক্সিসে চলে আসা মানে ইউ টার্ন করছে, ভেলোসিটি ডিরেকশন ঘুরে গেছে, তাহলে লোয়ার এরিয়াটা আমাকে মাইনাস করলে তবে আমি ডিসপ্লেসমেন্ট পাবো। ঠিক আছে, তবে আমি ডিসপ্লেসমেন্ট পাবো। বাট ডিস্টেন্স কি, ডিস্টেন্স হচ্ছে আমার স্কেলার কোয়ান্টিটি, ও যতটা রাস্তা হেঁটেছি ততটা, আমি এইদিকে গেছি কি এইদিকে রিটার্ন এসছি ম্যাটার করে না, তো ডেফিনেটলি আমার ডিস্টেন্সের ক্ষেত্রে অ্যাড হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। বেশ, তাহলে এখানে আমার কি করতে হবে, ডিস্টেন্স ক্যালকুলেট করতে বলেছে, তার মানে ডেফিনেটলি অ্যাড করতে হবে। তো
টোটাল ডিস্টেন্স ইকুয়ালস টু এরিয়া আন্ডার দ্য ভিটি কার্ভ। চল অ্যাড কর, তাহলে হাফ ইন্টু বেস কত, বড় ট্রায়াঙ্গেলটার বেস হচ্ছে, আপার ট্রায়াঙ্গেলের বেস হচ্ছে 6 আর হাইট হচ্ছে 20। ইউনিটগুলো চেক করে নিবি, সব মিটার পার সেকেন্ড, সেকেন্ডে আছে, ঠিক আছে। প্লাস নিচের ট্রায়াঙ্গেলটার হাফ ইন্টু বেস কত 6 to 9 মানে 3 আর হাইট হচ্ছে 10, তাহলে কত হয়ে গেল এখানে 10, 60 প্লাস 30/2 তার মানে 15, 75 মিটার, 75 মিটার, অপশন 3। ঠিক আছে, ক্লিয়ার একদম, কোনো অসুবিধা নেই। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট বলছি কি, এটা ভালো প্রশ্ন। The given graph shows the variation of velocity with a displacement. Variation of velocity with a displacement. Which one of the graph given below directly represent the variation of acceleration with displacement? এরকম প্রশ্ন আগের বারও এসছে, তার আগের বারও এসছে, বিভিন্ন রকম বারে এসছে, যে কোনো একটা গ্রাফ দিয়ে বলেছে অন্য গ্রাফে কনভার্ট করতে। আমাদের কি কি জিনিস দেখতে হয়, গ্রাফের ইকুয়েশন কি অথবা গ্রাফের স্লোপ দেখতে হয়। ঠিক আছে, তো এখানে তো একটা স্ট্রেট লাইন দিয়ে দিচ্ছে, খুব সহজ, এবং ইন্টারমিডিয়েট রিলেশন কি, ভি ভার্সেস এক্স গ্রাফের আমাদের কাছে একটা স্ট্রেট লাইন দেওয়া আছে, এ ভার্সেস এক্স গ্রাফ বার করতে হবে। তো প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে ভি ভার্সেস এক্স গ্রাফের যে স্ট্রেট লাইনটা আছে তার ইকুয়েশনটা আমি লেখার চেষ্টা করি। যে কোনো স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হয়, y ইকুয়াল টু mx প্লাস সি, এই ফর্মে আমি লিখতে পারি, mx প্লাস সি বা মাইনাস সি এই ফর্মে লিখতে পারি। তো এখানে y অ্যাক্সিসে আছে v ইন্টু এমটা কি, এম হচ্ছে স্লোপ অফ দ্য স্ট্রেট লাইন, এক্স অ্যাক্সিসে কি আছে, এক্স আছে নিজেই, প্লাস সি, প্লাস বা মাইনাস সি, সি কি ইন্টারসেপ্ট এখানে, তো ইন্টারসেপ্ট লিখবো। আচ্ছা, এবার এমটা কত, এই গ্রাফের স্লোপটা দেখি, এই গ্রাফের স্লোপ অবশ্যই নেগেটিভ, কারণ অ্যাঙ্গেলটা পজিটিভ এক্সের সাথে অ্যাঙ্গেলটা কত, গ্রেটার দ্যান 90, তো ডেফিনেটলি স্লোপ নেগেটিভ। বাট সেই স্লোপের ভ্যালুটা কত সেটা জানার জন্য আমরা পাট করে এইদিকে অ্যাঙ্গেলটা নিলাম, এটা কায়দা, এটা কায়দা। এইদিকে অ্যাঙ্গেল নিয়ে তাকে 180 মাইনাস করা, অত না করে ফাট করে তুই এইদিকে অ্যাঙ্গেলটা নিবি, তুই তো বুঝতেই পারছিস স্লোপটা নেগেটিভ হবে, জাস্ট ভ্যালুটা বার করার জন্য তুই কি করবি, এইদিকে থিটা নিয়ে নিবি, নিয়ে তাহলে কত হলো, ট্যান থিটা ইকুয়ালস টু পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে 20/10, তাহলে এম ইকুয়ালস টু এখানে চলে আসছে 20/10, 20/10 দ্যাট মিনস আচ্ছা মাইনাস 20/10 দ্যাট মিনস -2, ঠিক আছে। আর সি কত, সি হচ্ছে এই যে ইন্টারসেপ্ট, সি হচ্ছে এই যে ইন্টারসেপ্টটা, তো ইন্টারসেপ্টটা কত 20, ইন্টারসেপ্টটা হচ্ছে 20, তাহলে এটা তো পজিটিভ, তাহলে এখানে আমি ইকুয়েশনটা কি লিখতে পারি, v ইকুয়ালস টু -2x প্লাস 20, তো এইটা হচ্ছে আমার v এর এক্সপ্রেশন, ঠিক আছে, হুইচ ইজ ফাংশন অফ x। তাহলে ডেফিনেটলি আমি v ইকুয়াল টু ভি কি বলে অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু v dvdx লিখতে পারি, হ্যাঁ স্যার পারি। তাহলে সেখান থেকে অ্যাক্সেলারেশনটা লেখার চেষ্টা করি, তাহলে অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু v ইনটু dvdx, তাহলে v এর ভ্যালু হচ্ছে -2x প্লাস 20, এর সাথে মাল্টিপ্লাই করব, এটা v এর ডিফারেন্সিয়েশন কি, v এর ডিফারেন্সিয়েশন করলে কত হবে, শুধু -2 আসবে, শুধু -2 আসবে, তাহলে -2 এটাকে ঢুকিয়ে দিই ভেতরে, তাহলে হয়ে গেল 4x মাইনাস 40, 4x মাইনাস 40, তাহলে অ্যাক্সেলারেশন চলে এলো দেখ 4x মাইনাস 40, দেখ এটাও একটা স্ট্রেট লাইন টাইপ ইকুয়েশন, তাই না, এটাও একটা স্ট্রেট লাইন ইকুয়েশন, এটা কার মতো দেখতে, তাহলে y ইকুয়াল টু mx মাইনাস সি, তার মানে একটা স্ট্রেট লাইন হবে যার স্লোপ হবে পজিটিভ, দেখ স্লোপ হবে পজিটিভ 4, বাট ইন্টারসেপ্ট হবে নেগেটিভ, স্লোপ পজিটিভ ইন্টারসেপ্ট নেগেটিভ, এবং কত নেগেটিভ 40, দেখ এখানে 40 আছে বাট এটা তো স্লোপ তো 0, এটা হবে না, এটাও 20 হবে না, তাহলে এইটা একমাত্র অপশন। দেখ এই গ্রাফটাকে যদি আমি এরকম টানতাম তাহলে তো ডেফিনেটলি এটা পজিটিভ স্লোপই হতো, এটার এক্সটেনশন যদি দেখি দেখ এটা পজিটিভ স্লোপ হতো, কোনো সমস্যা নেই, তাহলে ডেফিনেটলি অপশন 1 হবে। ঠিক আছে, বোঝা গেল তাহলে কোশ্চেনটা। আচ্ছা ঠিক আছে, আর কি আর হতে পারে কোশ্চেন, ধর এরকম বলতে পারে যে একটা ট্যাপ থেকে, একটা ট্যাপ থেকে, একটা ট্যাপের মুখ থেকে, ঠিক আছে, একটা রেগুলার ইন্টারভেলে জল পড়ছে, রেগুলার ইন্টারভেলে জল পড়ছে, ঠিক আছে, কি পড়ছে, রেগুলার ইন্টারভেলে জলের ফোঁটা পড়ছে। তো ফার্স্ট ড্রপটা যখন গ্রাউন্ড টাচ করছে, ফার্স্ট ড্রপ এটা যখন গ্রাউন্ড টাচ করছে তখন থার্ড ড্রপ জাস্ট রিলিজ হলো, থার্ড ড্রপ জাস্ট রিলিজ হলো, ঠিক আছে, মানে জাস্ট ডিট্যাচ হচ্ছে। তোকে বলা হলো সেই মুহূর্তে সেকেন্ড ড্রপটা কতটা হাইটে আছে, সেকেন্ড ড্রপ কতটা হাইটে আছে, ঠিক আছে, এই ডিস্টেন্সটা জানতে চাইছে কত, ঠিক আছে, এই ডিস্টেন্সটা জানতে চাইছে।
সেকেন্ড ড্রপ কতটা হাইটে আছে এইচ। ঠিক আছে, তাহলে মোশন আন্ডার গ্র্যাভিটি তো এটাও ডেফিনেটলি কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনের গল্প। এখানেও কি অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট, নিচের দিকে অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট, এবং অ্যাক্সেলারেশন যতক্ষণ কনস্ট্যান্ট আছে তখন আমি গ্যালিলিওস ল অফ অড নাম্বার ইউজ করতেই পারি। তার মানে আমার এই ডিস্টেন্সটাকে যদি আমি এক্স বলি তাহলে ডেফিনেটলি এটা কত হবে 3x। আচ্ছা, এবং এক্ষেত্রে ট্যাপের হাইটটা ধর দেওয়া আছে 20 মিটার, ট্যাপের হাইটটা দেওয়া আছে 20 মিটার, মানে গ্রাউন্ড থেকে 20 মিটার ওপরে ট্যাপটা আছে। তাহলে আমি কি লিখবো স্যার, এক্স প্লাস 3x ইকুয়ালস টু 20 লিখবো। তাহলে এখান থেকে এক্স বেরিয়ে গেল কত আমার, এখানে 4x ইকুয়ালস টু 20, তাহলে x ইকুয়ালস টু 5। তাহলে সেকেন্ড ড্রপ ইজ অ্যাট হাইট, সেকেন্ড ড্রপ ইজ অ্যাট হাইট, সেকেন্ড ড্রপ ইজ অ্যাট হাইট, কত হাইটে আছে স্যার 3x, তাহলে 3 ইন্টু 5 মানে 15 মিটার হাইটে আছে। খুব সহজ, ঠিক আছে। তো এইভাবে আমরা ইজিলি এই প্রবলেমগুলো সলভ করতে পারি ইউজিং গ্যালিলিওস ল অফ অড নাম্বার। আর আমি বারবার বলছি মোশন আন্ডার গ্র্যাভিটিকে আলাদা করে কিছু ভাবার দরকার নেই, তুই কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনের ওপর, কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনের ওপরই মোশনটা হচ্ছে পুরো, এটা ধরে নিয়ে পুরোটা করতে পারিস। ঠিক আছে, পুরোটা করতে হবে। আমরা তো আরো প্রবলেম সলভ করবো ডেফিনেটলি, ক্র্যাশ কোর্স আছে, আমরা আরো প্রবলেম সলভ করবো, ইউটিউবে ম্যারাথন আছে, তো সব কিছুতে আমরা আরো প্রবলেম সলভ করবো, তখন মোশন আন্ডার গ্র্যাভিটি নিয়ে আরো অনেক প্রবলেম আমি করাবো ডেফিনেটলি। ঠিক আছে, তো আজকে এই অবধি রইলো। অ্যান্ড হোপফুলি ক্লাসটা দেখে তো মোটামুটি আইডিয়া হচ্ছে কোন জায়গাগুলোর ওয়েটেজ বেশি। আমি মোশন আন্ডার গ্র্যাভিটির খুব বেশি প্রবলেম করাইনি, একটা দুটো জিনিস বলেছি, বাট অ্যাজ ইউজুয়াল মোশন আন্ডার গ্র্যাভিটি কিন্তু ইম্পর্টেন্ট, আমি এর আরো প্রবলেম ডেফিনেটলি করাবো, চিন্তার কোনো কারণ নেই। যারা এই সিরিজটা ফলো করছিস তারা এটা জেনে রাখ যে তোদের সেই সব জিনিসগুলি করানো হচ্ছে যেগুলোর ওয়েটেজ বেশি, যেগুলোর থেকে মোস্ট প্রবাবল কোশ্চেন আসতে পারে যে টপিকগুলো থেকে, সেইগুলোই করানো হচ্ছে। কাজেই এই সিরিজটা অবশ্যই ফলো কর এবং ইমেন্স প্র্যাকটিস কর, ইমেন্স প্র্যাকটিস কর। ফিজিক্সে যদি নিউমেরিক্যাল প্র্যাকটিস না করিস বা কোশ্চেন প্র্যাকটিস না করিস তাহলে কিন্তু তুই আলটিমেটলি পরীক্ষায় গিয়ে খুব বেশি দূর এগোতে পারবি না। তো যদি ফিজিক্সে 150 আপ, 160, 170, 180 করতে হয় তাহলে ডেফিনেটলি তোকে কিন্তু হিউজ নাম্বার অফ কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। সো কোশ্চেন প্র্যাকটিস করতে থাক, সিরিজটা ফলো কর, অল দ্য বেস্ট।